আসসালামু আলাইকুম সবাইকে। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ইংলিশ কর্নার অফ রিসার্চ সোসাইটির উদ্বোধনী অনুষ্ঠানে। এবং সেই সাথে আমরা আজকে অনুষ্ঠান জানবো কিভাবে আইএলটিএস এ আমরা আনমিউট করা আছে, মিউট। হ্যাঁ, সরি, আমাকে মিউট করে দেওয়া হয়েছিল মনে হয়। আচ্ছা, আমি শুরু করছি। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ইংলিশ কর্নার অফ রিসার্চ সোসাইটির উদ্বোধনী অনুষ্ঠানে। এবং সেই সাথে আজকের অনুষ্ঠানে আমরা জানবো আমরা কিভাবে আইএলটিএস ব্যান্ড স্কোর 7 তুলতে পারবো। আপনাদের সাথে আছি আমি শেখ সানজানা রাতমি, ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এন্ড পলিটিক্স, 4th ইয়ার, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। আমাদের উচ্চশিক্ষার জন্য এবং আমাদের রিসার্চের কাজে আমরা জানি যে ইংলিশে দক্ষতা থাকা কতটা জরুরি। কিন্তু ইংলিশে দক্ষতা না থাকলে আমরা রিসার্চের কোনো পেপার পড়তে পারবো না। তাছাড়া পেপার রেডি করার ক্ষেত্রেও যদি ইংলিশে দক্ষতা না থাকে, আমাদের জন্য খুবই কষ্টকর হয়ে যাবে আমাদের ফিউচারে সাকসেসফুল হওয়ার জন্য। আর তাছাড়া উচ্চশিক্ষার পাশাপাশি আমাদের কিন্তু উচ্চশিক্ষার মূল সিঁড়িটি হলো আইএলটিএস। আইএলটিএস যদি আমাদের ব্যান্ড স্কোর ভালো না থাকে, তাহলে আমরা কিন্তু সফলতার মুখ দেখতে পারবো না। সুতরাং আপনাদের এসব সমস্যা সমাধানের জন্য ইংলিশ কর্নার অফ রিসার্চ সোসাইটি আয়োজন করেছে আমাদের আজকের এই ইভেন্ট। আমাদের এই অনুষ্ঠানের স্পেশাল গেস্ট ডক্টর আব্দুস সাত্তার স্যার। স্যার অস্ট্রেলিয়ার ম্যাকওয়ার ইউনিভার্সিটি থেকে এনভায়রনমেন্টাল সায়েন্সেসের ট্রপিক্যাল সাইক্লোনের উপর পিএইচডি করেছেন। সেই সাথে নেদারল্যান্ডসের ওয়াগনিয়েন ইউনিভার্সিটি থেকে এনভায়রনমেন্টাল সায়েন্সেসের এনভায়রনমেন্টাল সিস্টেমস অ্যানালাইসিসের উপর এমএসসি করেছেন। স্যার বর্তমানে পটুয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটির ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে আছেন। আমাদের আজকের অনুষ্ঠানে আরো থাকছেন রিসার্চ সোসাইটির অ্যাডভাইজার দিবেন্দু বিশ্বাস স্যার। স্যার সাউথ কোরিয়া থেকে পিএইচডি করেছেন এবং বর্তমানে পটুয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটির মেডিসিন সার্জারি অ্যান্ড অবস্টেট্রিক্স ডিপার্টমেন্টের অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে আছেন। আমাদের আজকের অনুষ্ঠানের সঞ্চালক এমডি জালালউদ্দিন ভাই। ভাই চায়নার নানজিয়াং ইউনিভার্সিটির অ্যাটমসফেরিক ফিজিক্স অ্যান্ড অ্যাটমসফেরিক এনভায়রনমেন্টের পিএইচডি ক্যান্ডিডেট, একই সাথে আমাদের রিসার্চ সোসাইটির ফাউন্ডার অ্যান্ড ডিরেক্টর। প্রথমেই আজকের অনুষ্ঠানটির আউটলাইন বলে দিচ্ছি। প্রথমত, রিসার্চ সোসাইটির ফাউন্ডার এবং ডিরেক্টর জালাল ভাই ইংলিশ কর্নারের উপর সংক্ষিপ্ত বিবরণ দিবেন। এরপর আমাদের অ্যাডভাইজার দিবেন্দু বিশ্বাস স্যার খুবই সংক্ষিপ্ত আকারে শুভেচ্ছা বক্তব্য দিবেন। পরবর্তীতে আমাদের স্পেশাল গেস্ট ডক্টর আব্দুস সাত্তার স্যার ইংলিশ কর্নারের উদ্বোধন করবেন। এর পরপরই আমাদের একাডেমিক টক শুরু হবে। আব্দুস সাত্তার স্যার আমাদের সাথে বিস্তারিত আলোচনা করবেন কিভাবে আমরা আইএলটিএস এ ব্যান্ড স্কোর 7 তুলতে পারবো। এরপরে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে আপনারা হ্যান্ড রেজ করে প্রশ্ন করতে পারবেন। স্যারের বক্তব্য শেষে এবং প্রশ্নোত্তর পর্ব শেষে আমরা আপনাদেরকে সার্টিফিকেট প্রোভাইড করব। আমরা জুম চ্যাট বক্সে লিংক দিয়ে দিব, অ্যাটেন্ডেন্স লিংক, যেখানে আপনারা আপনার নাম এবং অবশ্যই আপনার ইমেল অ্যাড্রেসটি ঠিকমতো ফিল আপ করবেন। অনুষ্ঠান শেষে আমরা আপনাদের সার্টিফিকেটটি ইমেল করে পাঠিয়ে দিব। এখন আমি রিসার্চ সোসাইটির ফাউন্ডার এবং ডিরেক্টর জালাল ভাইকে অনুরোধ করছি ইংলিশ কর্নারের উপর সংক্ষিপ্ত বিবরণী দেওয়ার জন্য। ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ সঞ্জনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সঞ্জনা, দেবেন্দু বিশ্বাস সম্ভবত আসতে পারতেছে না। যদি না আসে তাহলে ওই স্টেপটা তুমি স্কিপ করে দেন নেক্সট স্টেপে যাবা। তো আমি আমার পরম সৌভাগ্য, আমার সাথে ডক্টর আব্দুস সাত্তার স্যার আছেন, আমার প্রিয় শিক্ষক, আমার অভিভাবক এবং হচ্ছে যে আমার বড় ভাই। উনি আমার হচ্ছে সরাসরি শিক্ষক। আর স্যারের সাথে আমার মানে অনেক আগে থেকে পরিচয়, শুধু বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগে থেকে পরিচয়। আর আমাদের বাসা খুব কাছাকাছি, পাশাপাশি ইউনিয়ন। আর ডক্টর আব্দুস সাত্তার স্যার আমার লাইফে, একাডেমিক লাইফে মানে যদি বলি অবদান হচ্ছে মানে আমার পিতামাতার পরেই তার হচ্ছে স্থান। আমি প্রথমে যখন একাডেমিক শেষ করি, ব্যাচেলর করার পরে হচ্ছে যে আমাদের ইন্টার্নশিপ করতে হয়। তো নেদারল্যান্ডের ওয়াগেনিনজেন ইউনিভার্সিটির যে প্রজেক্ট, সেখানে ডক্টর ক্যাথরিন ম্যাডামের এখানে প্রজেক্টে প্রথম ইন্টার্নশিপের তিনি ব্যবস্থা করে দেন। তারপর হচ্ছে ওনার পিএইচডি রিসার্চ ওয়ার্ক ছিল ম্যাকুরি ইউনিভার্সিটি সিডনিতে। সেখানেও আমাকে সুযোগ দেয় রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করার জন্য। তো সেই সুবাদে হচ্ছে ডক্টর কেবিনের সাথে আমার ম্যাকুরি ইউনিভার্সিটির প্রফেসরের সাথে পরিচয় হয় এবং তার মাধ্যমে আমি চায়নাতে আসি। তো আমি বলবো যে আমার জীবনের মানে একাডেমিক লাইফের যত অংশ মানে সবকিছু হচ্ছে তার অবদান। তো আমার হচ্ছে পরম সৌভাগ্য যে ওনার সাথে আজকে একসাথে বসে হচ্ছে কথা বলতে পারতেছি।
তো আমি হচ্ছে স্ক্রিন শেয়ার দিয়ে আমাদের হচ্ছে যে ইংলিশ কর্নারের যে সংক্ষিপ্ত বিবরণ সেটা দেওয়ার চেষ্টা করবো। আমাকে দেখা যাচ্ছে কি আমাদের স্ক্রিন? জি ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, প্রথম দিকে হচ্ছে যে আমরা বলি ইংলিশ কর্নার, তো অলরেডি বলেই দিল সঞ্জনা যে আসলে ইংলিশ কর্নার কেন দরকার। তো সেই প্রয়োজনীয়তার কারণে হচ্ছে ইংলিশ কর্নার আমরা উদ্বোধন করি। ইংলিশ কর্নারে প্রথম এই আইডিয়াটা মাথায় আসে এবং হচ্ছে যে সেটা আনঅফিসিয়ালি কাজ চলতো, বাট আজকে থেকে ইনশাল্লাহ এরপরে হচ্ছে আমরা অফিসিয়ালি। তবে এখানে ইংলিশ কর্নারে আমাদের হচ্ছে গুরুত্ব কিছু বই আছে এবং হচ্ছে সেগুলো কিভাবে ডাউনলোড করতে হবে লিঙ্ক শো দিয়ে দিচ্ছে আমার ইংলিশ কর্নারে। এখানে আমাদের ফেসবুক লিঙ্ক আছে আমাদের পেজে। তো আইএলটিএস যেহেতু আমরা জানি সবাই হচ্ছে যে আমাদের গ্রামারটা খুবই দরকার এবং ভোকাবুলারি এবং ফনেটিক্স এই তিনটা মিলে আসলে মূলত ইংলিশ। তো এখানে হচ্ছে যারা বিগিনার তাদের জন্য রাইমন মার্ফির বইটা দিয়ে দেওয়া হয়েছে, যদি যাদের একদম সমস্যা গ্রামার, কারণ আমরা যত যাই বলি আমাদের গ্রামারের সমস্যা আছে বাংলাদেশে। তো সেই জন্য এখানে ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে, এখান থেকে রাইমন মার্ফির বইটা ফ্রি ডাউনলোড করা যাবে। তারপরে যারা অ্যাডভান্স লেভেলে তাদের জন্য হচ্ছে মাইকেল সোয়ানের বই আছে, তো এটাও হচ্ছে ফ্রি ডাউনলোড করার যে লিঙ্কটা সেটাও দেওয়া আছে। তারপর আইএলটিএস এর কিছু খুব গুরুত্বপূর্ণ বই আছে, সেগুলো হচ্ছে কলিন্সের বই, সেগুলো হচ্ছে যে স্পিকিং এর জন্য, রাইটিং এর জন্য, রিডিং এর জন্য, লিসনিং এর জন্য, এবং এদের যে অডিও সবগুলো এখানে পাওয়া যাবে, লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে। তারপরে হচ্ছে গুরুত্বপূর্ণ কিছু ইউটিউব চ্যানেল আছে যেগুলো হচ্ছে যে আইএলটিএস এর জন্য খুবই গুরুত্বপূর্ণ বা ইংলিশ শেখার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেগুলো দেওয়া হয়েছে। তো আমরা যে এই যে ইংলিশ কর্নারটা যে আমরা কার্যক্রম চালাবো তার জন্য হচ্ছে যে আমরা যারা দায়িত্বে আছি, আমি হচ্ছে এখানে পরিচালক হিসেবে আছি, আর আমার সাথে যারা সেক্রেটারি হিসেবে থাকবে, যারা আমাকে সহযোগিতা করবে, আমরা হচ্ছে যে আগামী বছর থেকে আমরা ইনশাল্লাহ ট্রেনিং শুরু করে দিব। তো আমার সাথে আছে নাজিয়া, উনি হচ্ছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে, রাশেদ আছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে, বাবুল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শেখ সঞ্জনা ও হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আছে, তাসনিম মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তামিম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে, শাহরিয়ার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে, এমদাদুল হক বরিশাল বিশ্ববিদ্যালয়, এবং ইশরাত জাহান পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ফয়সাল বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে, এবং হচ্ছে হাজেরা আক্তার উনি হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এই হচ্ছে আমাদের ইংলিশ কর্নারের আমরা যারা দায়িত্বে আছি, আমরা চেষ্টা করব আমাদের সর্বোচ্চ দিয়ে বাংলাদেশের ছাত্রছাত্রীদের মানে যে সাইন্টিফিক যে স্কিল গুলো সেগুলো অলরেডি রিসার্চ সোসাইটি দিয়ে দিছে, সবকিছু মোটামুটি এখন একটা লেভেলে তারা আসছে। তো ইনশাল্লাহ এরপরে হচ্ছে যে ইংলিশে যে সমস্যাটা আছে, ইংলিশের সমস্যাটা আমরা ইনশাল্লাহ দূর করব। তো আমি হচ্ছে খুবই অদম ক্ষুদ্র মানুষ, তেমন কিছু জানি না। তো আমাদের যে মূল আজকের যে মধ্যমণি ডক্টর আব্দুল সাত্তার স্যার, উনি হচ্ছে বিস্তারিত বলবেন আসলে কিভাবে আইএলটিএস স্বাদ পাওয়া যায়। আমি ক্ষুদ্র মানুষ। তো সঞ্জনা, যে দেবেন্দু বিশ্বাস স্যার উনি আসছে, তুমি তাহলে পরবর্তী প্রসেস গুলো করো। শুনতে পাচ্ছ সঞ্জনা? জি ভাই, শুনতে পাচ্ছি। হ্যাঁ, দেবেন্দু স্যার আসছে। স্যার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, তাহলে তুমি প্রসেস শুরু করো। বাকি এই পর্যায়ে আমি অনুরোধ করব আমাদের রিসার্চ সোসাইটির অ্যাডভাইসার দেবেন্দু বিশ্বাস স্যারকে। স্যার, আমরা আপনার কাছ থেকে খুবই সংক্ষিপ্ত আকারে কিছু শুভেচ্ছা বক্তব্য শুনতে চাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে এখানে যারা উপস্থিত আছেন এই মুহূর্তে। আমি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অ্যানিমাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের শিক্ষক। আমি এই সোসাইটির সাথে আছি শুরু থেকেই, যেদিন থেকে জালাল সাহেব যেদিন থেকে শুরু করছে সেদিন থেকে আছি, এবং চেষ্টা করছি যতটুকু সাহায্য সহযোগিতা দেশ থেকে করা যায়। কারণ যেহেতু সে দেশের বাইরে আছে, আমরা দেশের ভিতরে আছি, অনেকগুলো ট্রেনিং প্রোগ্রাম তার সাথে করা হয়েছে। আমি নিজে অনেক কিছু শিখেছি এখান থেকে, বিশেষ করে ডাটা অ্যানালাইসিস, যেটা আমার খুব উইকনেস ছিল এখানে। এবং লাস্টলি আর একটা প্রোগ্রাম সে থ্রো করছিল, জিআইএস প্রোগ্রাম, যদিও আমি একেবারে এখানে হাতে করি, আমার এই সম্পর্কে কোনোই জ্ঞান নাই। তার তার বদান্যতায় এবং তার আন্তরিক চেষ্টায় বলতে গেলে একমাত্র সেটা সম্ভব হয়েছে কয়েকজন ট্রেনারের দ্বারা। তার ভিতরে আছে বাবুল মিয়া, আমি নাম এই মুহূর্তে মনে করতে পারতেছি না, বিশেষ করে 3 থেকে 4 জন, আমরা সম্ভবত বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং আইসিডিডিআরবি অথবা এরকম কোনো একটা সংস্থার, এবং সবকিছু লিড দিচ্ছেন আমাদের জালাল ভাই। খুব সুন্দর হয়েছে প্রোগ্রামগুলো, এবং আমি আশা করি আজকের যে প্রোগ্রামগুলো আছে, বিশেষ করে ইংলিশ কর্নার, আমরা বাংলাদেশে আমাদের ইংলিশটা খুবই দুর্বল, বিশেষ করে গ্রামার এবং প্রোনাউন্সিয়েশন, সেন্টেন্স সবকিছুতে। যাই হোক,
যে উদ্যোগটা নেওয়া হয়েছে খুবই ভালো উদ্যোগ। আমাদের একটু হলেও যেন আমরা একটু সতর্ক হই এবং খুব ভালোভাবে সেটা বলতে পারি এবং বুঝতে পারি এবং বলা লোককে বোঝাতে পারি। তো ধন্যবাদ মিস্টার জালালকে যে আমাকে এখানে কিছু বলার করার জন্য সুযোগ দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। শুভ সন্ধ্যা। সঞ্জনা, তুমি হয়তো জানো না সঞ্জনা, 1 মিনিট। ডক্টর আব্দুর রহিম স্যার আমার সুপারভাইজার, আমার শিক্ষক। আমি আসলে জানতাম না যে স্যার এখানে থাকবেন। স্যার আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন স্যার? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি আমি জি আসলে স্যার, আপনি সাত্তার হ্যাঁ আচ্ছা সঞ্জনা, এই আব্দুল সাত্তার স্যারের কাছে যাওয়ার আগে ডক্টর আব্দুর রহিম স্যারের কাছে খুবই সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য স্যারকে অনুরোধ করতেছি, আমার সরাসরি শিক্ষক। হ্যাঁ স্যার। ধন্যবাদ আমাদের রিসার্চ সোসাইটির অ্যাডভাইজার দেবেন্দ্র বিশ্বাস স্যারকে। এই পর্যায়ে আমি আমাদের জালাল ভাইয়ের স্যার আব্দুর রহিম স্যারকে অনুরোধ করছি কিছু খুবই সংক্ষিপ্ত আকারে শুভেচ্ছা বক্তব্যের জন্য। ধন্যবাদ। ধন্যবাদ সঞ্জনা সঞ্চালক। আর আমি আসলে দুঃখিত, এটাকে কি বলবো, এক ধরনের লাইভ ইনভাইটেশন। আমি এই সাত্তার স্যারের পাশে বসি, তো আমি স্যারকে দেখে মনে হলো যে একটু প্রোগ্রামটা শুনি আর কি, অ্যাটেন্ড করি। আমি এমনি জালাল আমার ছাত্র ছিল বলতে জালাল আমার ছাত্রই। তো এই ইন্টারেস্ট থেকে আর আমি তার প্রত্যেকটা ফেসবুক স্ট্যাটাস, ফেসবুক আপডেটস বা ইনফরমেশন ফলো করি, দেখি, ভালো লাগে যে সে একটা উদ্যোগ নিয়েছে যে তার যে তথ্য, মানে আমাদের সত্যিকার অর্থে আমাদের সবচেয়ে বড় হচ্ছে নলেজ গ্যাপস। আমরা এই বিষয়গুলো জানি না, সে যতটুকু জানতে পেরেছে বিভিন্ন মিডিয়ায় বা সে চায়নায় পড়াশোনার তার যে বাস্তব অভিজ্ঞতা, সব মিলে খুবই ভালো উদ্যোগ যে এই ইনফরমেশন ডিসেমিনেশন। তো আমি তাকে ফলো করি সবচেয়ে। আজকের প্রোগ্রামে আমি নিজেও চায়নার পিএইচডি ক্যান্ডিডেট, আমি এনরোল হয়েছি এই সেমিস্টারে। তো আমি এটা নিয়ে ব্যস্ত জালাল, আসলে আমি খুব সরি, আমি এই জন্য আগে থেকে অ্যাটেন্ড করতে পারিনি আর কি। সমস্যা নাই স্যার, সমস্যা নাই স্যার। জি স্যার, খুবই ভালো উদ্যোগ। আমি দিবেন্দু স্যারকে দেখে খুশি হলাম। স্যার আমাদের সিনিয়র স্যার আছেন বিশ্ববিদ্যালয়ের। আর সাত্তার ভাইয়ের কথা তো বলার অপেক্ষায় রাখে না, আমরা আসলে তার কথা শোনার জন্যই আমি অ্যাটেন্ড করলাম আর কি। যদি কোনো ইন্সপিরেশন পাওয়া যায়, যদিও আমি আইএলস এর যুগে আর নাই, আমি বেশ কয়েকবার আইএলস এ ট্রাই করে ভালো একটা স্কোর করতে পারিনি, এটা সত্য। পরে আমি এখন চায়নার একজন পিএইচডি ক্যান্ডিডেট, চাইনিজ একাডেমি অফ সায়েন্সে আমি পিএইচডি তে ভর্তি হয়েছি। হয়তোবা করোনাকালীন সংকটটা কেটে গেলে ভিসা পেলে আমি চায়নায় ইন করব আর কি। তো যারা বিশেষ করে ইংরেজি শিক্ষার জন্য এই প্রোগ্রামে অ্যাটেন্ড করেছেন, আমি সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। যারা আয়োজক তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আশা করছি যে আমরা একটা ভালো ইনফরমেটিভ একটা ডায়ালগ বা ইনফরমেটিভ ফোরাম থেকে ভালো কিছু তথ্য উঠে আসবে। ধন্যবাদ সবাইকে সুযোগ দেওয়ার জন্য। ধন্যবাদ, থ্যাংক ইউ সঞ্জনা প্লাস সবাইকে। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ স্যার, আপনি যে আমাদের সাথে কথা বললেন। এই পর্যায়ে আমি আমাদের আজকে অনুষ্ঠানের স্পেশাল গেস্ট আব্দুল সাত্তার স্যারকে অনুরোধ করব আমাদের এই ইংলিশ কর্নার উদ্বোধন করার জন্য, এবং এর পরপরই স্যার আপনি হলো আমাদের একাডেমিক টকটি শুরু করতে পারেন। ধন্যবাদ সঞ্চালক। জালাল, তুমি স্ক্রিন শেয়ার দিছো নাকি? যেহেতু আপনি উদ্বোধন করতেছেন, এখন যদি আমরা সরাসরি কোনো ব্যানার করতে পারি নাই, যেহেতু ফিজিক্যাল না, তো অনলাইনে উদ্বোধন করে দেন আর কি। ওকে, থ্যাংক ইউ। এটা হচ্ছে আমাদের লোগো আর কি, ইংলিশ কর্নারের। সবাইকে আমি এই শীতের রাতের শুভেচ্ছা জানাচ্ছি এবং একই সাথে যারা এখানে পার্টিসিপেট করেছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমার সহকর্মীবৃন্দ, আমার ছাত্র এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীবৃন্দ, আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারতেছি না যে জালাল এমন একটি মহতী উদ্যোগ, যেটা হচ্ছে ফ্রি অফ চার্জ, ফ্রি অফ কস্ট, যেটা আসলে সারা বিশ্বে বিরল। এই ফ্রি যে সার্ভিসটা, যে কোনো ট্রেনিং, আমিও জালালকে বলছিলাম যে তোমার কাছে আমারও 2-1টা ট্রেনিং নেওয়া লাগবে আর কি, শেখার শেষ নেই। তো আমি আজকে আসলে এই সন্ধ্যায় এই ইংলিশ যে কর্নার অফ রিসার্চ সোসাইটিতে শুভ উদ্বোধন ঘোষণা করছি এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করি
এই সোসাইটি বাংলাদেশ সহ সারা বিশ্বের যেসব ছাত্রছাত্রী, শুধু ছাত্রছাত্রী নয়, যারাই ইংলিশ শিখতে চায় তাদের জন্য একটি মানে ইম্পর্টেন্ট প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। এবং আমি আশা করব যে বিশেষ করে বাংলাদেশের যারা ছাত্রছাত্রী আছে, যারা ইংলিশকে ইমপ্রুভ করতে চায়, দেশের বাইরে যেতে চায়, IELTS স্কোর করতে চায়, তাদের জন্য এটি একটি মানে মুখ্য প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা পালন করবে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি। আর শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি আসলে মানে প্রিপারেশন টাইম যেটা বলে যে টকটা দেওয়ার জন্য আমার নেই, কারণ আমি খুবই একটা ইমার্জেন্সি একটা প্রোগ্রামের প্রজেক্টের কাজ করতেছি। মানে সেটা হচ্ছে আমাদের পটুয়াখালী ডিস্ট্রিক্টে একটা যে ওয়ার্ল্ড ক্লাস শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রি হবে, এটার জন্য একটা ফিজিবিলিটি স্টাডির একজন ক্লাইমেট চেঞ্জ আর ডিজাস্টার ম্যানেজমেন্ট স্পেশালিস্ট হিসেবে কাজ করছি। মানে ডেডলাইন আমাদের খুব হাতে, আমি 10 মিনিট আগেও জানি না যে কি বলবো। যাই হোক, সেটা বিষয় না, যে আমি শুরু করছি যে কিভাবে আমরা IELTS এ 7+ পাবো। তো আমি এবং মনে করি যে আমার যে অভিজ্ঞতা সেটা যদি আমি শেয়ার করি, এখান থেকেই সবকিছু চলে আসবে। কারো যদি প্রশ্ন থাকে সাথে সাথে প্রশ্ন করা যাবে, আমি বেশি সময় নিব না। আর এই আলোচনার পরে আমি মনে করি যে আমি আসলে এর পরবর্তীতে যদি IELTS এর উপর স্পেশাল ট্রেনিং অর্গানাইজ করা হবে, আমি আশা ব্যক্ত করি সেখানে আমি ইন ডিটেইল যাব। আজকে শুধুমাত্র বেসিক জিনিসগুলো আমি বলবো, যেগুলোতে আমরা কমন মিস্টেক বলতে পারি বা স্ট্র্যাটেজি কি হতে পারে আমাদের এই IELTS এর জন্য, সেই বিষয়গুলো বলবো খুব সংক্ষিপ্ত আকারে, যেটা আমার লাইফ থেকে, সম্পূর্ণ বইয়ে অনেক কিছু আছে, আমি বলবো আমার লাইফ থেকে আমি কিভাবে আমি 7.5 পেয়েছি এবং স্পিকিং এ 8 পেয়েছি, আমি সেটুকুই বলবো। আমার মনে এখান থেকেই সবার শেখা হয়ে যাবে। আচ্ছা, প্রথমে শুরু করি আমার ব্যাকগ্রাউন্ড দিয়ে। আমি একবারে প্রত্যন্ত গ্রামের থেকে বেড়ে উঠেছি, যেমন জালালের একবারে পাশাপাশি 5 to 6 কিলোমিটার ডিস্টেন্স। তো আমি আসলে ইংলিশ বলতে পারতাম না। আমি যখন প্রথম শেরেবাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটিতে ভর্তি হই, ইংলিশ মিডিয়াম, আমি আসলে ইংলিশ যে লেকচার আমি পড়তে পারতাম না। আমি দেখা যায় লেকচার নোটগুলো যে বুঝতাম না, বুঝলে কি লিখবো, দেখা যায় মনে হয় যে আমার দাঁত ভেঙে যাচ্ছে, ইংলিশ কি শব্দ, এত শব্দ কখনো শুনি নেই, উচ্চারণ করতে পারতাম না। আমি করতাম যে এই লেকচার নোটগুলো নিয়ে যেই শব্দগুলো জানি না সেগুলো লাল কালি দিয়ে দাগ দিয়ে এবং ভোকাবুলারি মানে ডিকশনারি বের করে যে বাংলাগুলো লিখে রাখতাম, তারপরে পড়তাম। যাই হোক, আমার প্রথম যে IELTS এর ব্যান্ড স্কোর ছিল 6, প্রথম ফার্স্ট টেস্ট, একবারে প্রথমটা। তারপরে আমি 6 থেকে 6.5, 7, 7.5, লাস্ট যে আমার স্কোর 7.5, স্পিকিং 8, রিডিংটা শুধু 7, রাইটিং 7.5। এটা কিভাবে সম্ভব? আমি মনে করি বেসিক থেকে শুরু করি, তাহলে সকলের কাজে লাগবে। অনেকেই আছে এখানে আমাদের যারা পার্টিসিপেন্ট, অনেকেই হয়তো লেভেল 1 বা লেভেল 2, লেভেল 3, লেভেল 4 এই স্টেজে আছে, তাদের জন্য আরো বেশি উপকারী হবে। তো আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে যে ইংলিশটা শেখার জন্য ফ্রম দ্য আর্লি ভেরি বিগিনিং যে আমি ভোকাবুলারি শেখার চেষ্টা করেছিলাম। আমি দেখা গেল যে আমি প্রথমে যে ইংলিশ যে পেপার রাখতাম, দেখা যায় যে সপ্তাহে একটা সেটা পড়াশোনা করতাম, দেখলাম যে পরবর্তীতে একই রকম ভোকাবুলারি। যাই হোক, সেদিকে যাব না। তবে প্রথম স্টেপ আমি বলি যে আমি কিভাবে IELTS এ 7 পাবো। এখানে আসলে 4টা ধাপ, আমরা জানি 4টা এখানে যেটাকে বলে কম্পোনেন্ট, একটা স্পিকিং, রিডিং, রাইটিং অ্যান্ড লিসেনিং। এই চারটা দিয়ে ভালো করতে হবে। যেমন আমরা সবাই জানি যে অস্ট্রেলিয়া, কানাডা, US বেশিরভাগ দেশেই যে ওভারঅল যদি আমাদের ন্যাচারাল সায়েন্স এর ব্যাকগ্রাউন্ড, তাদের IELTS এর ব্যান্ড স্কোর চাওয়া হয় 6.5 ওভারঅল, আর ইন্ডিভিজুয়াল 6। মানে দেখা যায় যে অনেক ক্ষেত্রে 7 হলেও কোনো একটা ব্যান্ড যদি ছুটে যায় তাহলে দেখা যায় এডমিশন পাওয়া যায়। তো আমি একটা একটা করে বলি। প্রথমে আমি স্পিকিং এ আসি। এখন স্পিকিং এ যদি আমরা ভালো করতে চাই তাহলে কি করতে হবে? এখন আমরা অনেকেই দেখা যায় যে মনে করি কোচিং করতে হবে, নাকি আমাদের বই পড়তে হবে, না কি করতে হবে, অনেক প্রশ্ন। তো আমার কাছে মনে হয় যে আমার যেটা লার্নিং সেটা হচ্ছে যে ইংলিশ স্পিকিং এ ভালো করার জন্য আমাদের একটা মেন্টাল সেটআপ দরকার।
মেন্টাল সেটআপ মিন্স আমরা প্রত্যেকটা জিনিস যেহেতু আমাদের বাংলা, যেহেতু আমাদের মাতৃভাষা, আমরা বাংলায় সবকিছু চিন্তা করি, এই জন্য এখানে আমাদেরকে সমস্যা। আরেকটা সমস্যা কি, আমাদের যে শেখার যে ধরন, আমরা প্রথমে গ্রামারে চলে যাই। গ্রামার মানে স্পিকিং এর ক্ষেত্রে আমরা গ্রামার, এখন আমরা দেখেন যে বাচ্চারা, আমরা যখন ছোট বাচ্চা, সে যখন বাংলায় কথা বলে, সে কি গ্রামার শিখে? সে কিন্তু কোনো গ্রামার শিখে না। হ্যাঁ, সে প্রথমে বাবা মা, হ্যাঁ, তারপরে আস্তে 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 তার বাড়তে থাকে। আমরা করি কি, আমরা প্রথমে যে গ্রামারে চলে যাই, তখন আমাদের দেখা যায় ইংলিশের যে স্পিকিং এর স্কোরটা কমে যায়। তো প্রথম হচ্ছে যে আমরা ফোনেটিক্সেও যাব না, আমরা প্রথম কাজ হচ্ছে আমার ভোকাবুলারি মানে ফ্লুয়েন্সি, মানে আমার কথা বলতে হবে। ইট মে বি রাইট, মে বি রং। আরেকটা কথা বলে নেই যে স্পিকিং এর ক্ষেত্রে দেয়ার ইজ নো রাইট অ্যান্সার। দ্যাট মিনস মানে হচ্ছে যে অনেক প্রশ্ন করবে, আমরা খুব মনে করি কি, যদি বলা হয় যে এখন স্পিকিং এ দেখা যায় স্পিকিং এক্সামটা অনলি 12 to 14 মিনিটস, খুবই অল্প সময়। এই অল্প সময়ের মধ্যে আসলে জাজ করা খুবই কঠিন। এখন যদি বলা যায় হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, যদি আপনার যদি ওই মুহূর্তে আপনি চিন্তা করবেন না, যদি বলেন যে সিডনি ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, নো প্রবলেম, নো প্রবলেম। কারণ এখানে মার্কিং এর ক্রাইটেরিয়া অনেকগুলো, যদি মনে না থাকে কখনো সময় ওখানে ভাবার নেই। ফ্লুয়েন্সিটা ইম্পর্টেন্ট। আমার মনে হয় যে ফ্লুয়েন্সিটা যদি আমরা ধরে রাখতে পারি, এখন ফ্লুয়েন্সিটা বাড়ার জন্য কি করতে হবে, আমাদেরকে কথা বলতে হবে, কথা বলতে হবে এবং চিন্তা করতে হবে। যেটা বললাম যে আমাদের থিঙ্ক করতে হবে ইংলিশে সবকিছু। আর আমরা 24 আওয়ার্স যে থিঙ্কিং গুলা, সেগুলো যদি আমরা চিন্তা করি ইংলিশে এবং শব্দগুলা যদি বের করি, আমার মধ্যে আমিও এই মুহূর্তে আমি হয়তো সব শব্দ বলতে পারবো না। আমরা 24 ঘন্টার ভিতরে যা করি সবগুলা ইংলিশে শব্দগুলা বাইর করা বলা আমিও হয়তো বা পারবো না, বা অনেকেই পারবো না। এই জন্য আমরা যদি 24 ঘন্টার মধ্যে যা কিছু করতেছি সবকিছু যদি ইংলিশে আমরা চিন্তা করি, বলি, তারপরে তাহলে আস্তে 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 সেটা আমাদের ইমপ্রুভ হবে। আর কথা বলতে হবে। এখন কথা বলার এইখানে আরেকটা সমস্যা, কথা বলবো আমি কার সাথে? দেখা গেল যে আমরা যেখানে কথা বলি ইংলিশে, এখন একজন যদি আপনি যদি ইংলিশে কথা বলা শুরু করেন, পাশের জন বলবে সে ইংলিশ ম্যান হয়ে গেছে, মানে ক্রিটিসাইজ করি আমরা বেশি, হ্যাঁ, যে সে ইংলিশম্যান হয়ে গেছে, সে বিদেশি, এটা সেটা অনেক কিছু বলবে। আমরা আবার আরেকটা, আমরা বাঙালি হিসেবে আমাদের আরেকটা কি আছে যে আমরা একটু হেজিটেট ফিল করি, যে কথা বললো, আরেকজন একটা কথা বললো, সেটা নিয়ে আমরা অনেক রিয়াক্ট করি। আমার স্ট্র্যাটেজি আবার ডিফারেন্ট, যে আমার ক্ষেত্রে আমার লাইফে আমি মানুষকে কথা বলে অ্যান্সার দিতাম হচ্ছে কাজে। যে বলতো যে না তুমি এটা পারবা না, আমি বলতাম লেটস সি। আইএলটিএস শেষ করবো অল ব্যান্ড 7, আমার একটা রিকোয়ারমেন্ট ছিল অল ব্যান্ড 7 পেতে হবে অ্যাটলিস্ট, কোনোটাতে 7 এর নিচে হলে হবে না। অনেকে বলছে না এটা সম্ভব না আমাদের জন্য, আমি বলছি লেটস সি। এখন চেষ্টা করছি, হয়ে গেছে। এখন কিভাবে চেষ্টাটা করছি এটা একটু বলি। যে প্রথম যে ধাপটা, আমার স্ট্যান্ড পয়েন্টটা কোথায়। এখন আমি ইংলিশে দেখা গেল যে আরেকটা জিনিস বলি, এখানে ইংলিশের স্পিকিং এর পার্টটাতে আমরা যখন কথা বলি, এখানে কিন্তু কয়েকটা শব্দের জন্য আপনার ব্যান্ড স্কোর যে 5 থেকে 6 হয়ে যেতে পারে। এখন কি কথা বলবেন, এখন দেখা যায় এই যে যদি আপনি একটা চিন্তা করবেন যে যখন কোনো জায়গায় বক্তৃতা দিতে যান, যদি দেখা যায় যে প্রিপারেশন থাকে তাহলে সুন্দর হয়ে যায়, আবার যে আরো যদি রিটেন থাকে তা আরো সুন্দর হয়ে যায়। এখন কিভাবে আমি শুরু করব এটা, এখন আপনি যদি আগে দেখবেন যে আইএলটিএস এর স্পিকিং বা যে কোনো 4টা পার্টি, আগে দেখবেন যে এখানে মার্কিং ক্রাইটেরিয়াটা কোথায়, যে কোন কোন পয়েন্টে মার্ক করা হয়। এখন দেখা যায় যে যেমন স্পিকিং এ যদি দেখা যায় ফ্লুয়েন্সিতে একটা মার্ক আছে, ভোকাবুলারি, এটা ভোকাবুলারি আমি বলি যে এটা স্পিকিং, রিডিং, লিসেনিং, রাইটিং, এইটা সব জায়গায় কাজে লাগবে। মানে ভোকাবুলারি যার যত ভালো থাকবে তার স্কোর তত বেশি হবে। এখন বলি যে যদি কোনো নেটিভ স্পিকার, তাকে যদি উইদাউট প্রিপারেশনে যদি আইএলটিএস এ বসায় দেওয়া হয়, সে কি 7 পাবে বা 8 পাবে? আপনাদের কি মনে হয়? আমার কথা না স্যার, কথা না স্যার, আমার এক্সপেরিয়েন্স পারবে না। কারণ হচ্ছে আইএলটিএস ইটসেলফ ইজ এ ট্রিকি এক্সাম। আমি বলি যে ট্রিকি এন্ড বোরিং এক্সাম। আমার কাছে মনে হয় ট্রিকি, কারণ টেকনিক্যাল, এই অল্প সময়ের ভিতরে এখন 12 থেকে 14 মিনিটে স্পিকিং এ জাজ করা হয়।
এখন এইখানে 3টা পার্ট থাকে, দেখা যায় যে প্রথম দেখা যায় ইন্ট্রোডাকশন, নিজের পরিচয়, আর এগুলা দেখা কিছু শব্দ। আবার এখানে স্পিকিং এ যখন আপনি কথা বলবেন, একটা হচ্ছে যে গ্রামার, একুরেসি, এগুলা তো মার্কিং আছে, তারপরে আপনার ভোকাবুলারি, ফ্লুয়েন্সি, কোহেরেন্সি সবকিছুই আছে। তারপরে লাস্টে একটা পার্ট যে কিউ কার্ড থাকে, একটা যে একটা টপিক দিবে, সেখানে 1 মিনিট চিন্তা করে দেখা যায় যে 2 মিনিট বা 1 মিনিট বলতে হবে। এগুলো আপনি কিভাবে বলেন? এটা করার জন্য যেটা করতে হবে আপনার, আমি যেটা করছি, আমি আমার ওয়াইফকে বলতাম একটা টপিক দাও তো, আমি একটু কথা বলি, যে কোনো টপিক, একটা টপিক দাও, আমি 2-4 মিনিট একটা লেকচার দিই। মানে হচ্ছে যে এখন ভোকাবুলারি গুলো, আবার এখন আরেকটা জিনিস আমাদের মধ্যে এরকমও হয় যে আমাদের ভোকাবুলারি অনেক রিচ, অনেক শব্দ জানি, কিন্তু ওটার অ্যাপ্লাই বা অ্যাপ্লিকেশনটা জানতেছি না, কোন জায়গায় সেটা অ্যাপ্লাই করবো সেটা বলতে পারতেছি না। এখন যদি দেখা যায় যে স্পিকিং এর সময় যদি আপনি অনেক ভোকাবুলারি মনে করলেন যে এই শব্দটা ব্যবহার করলে আমার স্কোরটা অনেক বাড়বে, চিন্তা করতেছেন, চিন্তা করলে আপনার ফ্লুয়েন্সিতে ডাউন হয়ে যাবে, সেটা হবে না। মানে সেটা হচ্ছে ফ্লুয়েন্সি এমনভাবে কথা বলবেন যেন ফ্লুয়েন্সিতে আপনি 100-এ 100 মার্কস থাকে। আচ্ছা, তারপরে যদি আপনি ফ্লুয়েন্সিতে 100 পান, তারপর ভোকাবুলারিতে কিছু পাইলেন, আবার দেখা যায় গ্রামার ট্রামার মিস্টেক ডাজন্ট ম্যাটার। আপনি যদি অনেকে আমরা করি কি, কথা বলতেছি, দেখা যায় যে এখন জিজ্ঞেস করতে যায় আপনার গ্রামার ভুল হয়ে গেছে, আবার পিছনে চলে যাচ্ছেন, না সেটা পিছনে যাওয়া যাবে না, যা বলছেন বলছেন। ওইটা বললাম যে প্রথমে যে এখানে মানে স্পিকিং এ রাইট অ্যান্সার নাই, আপনি যেটা বলবেন সেটাই ঠিক আছে, কারণ এখানে আপনার জেনারেল নলেজ সেখানে সে অ্যাসেস করতেছে না, এখানে দেখতেছে তা আপনার যে ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপরে আপনার দক্ষতা কতটুকু, আপনি কমিউনিকেট করতে পারতেছেন কিনা। আচ্ছা, এটা করার জন্য আপনার এই কথা বলতে হবে বিভিন্ন টপিক ধরে ধরে। আবার যদি ভোকাবুলারি যদি আপনি রিচ করতে চান, যারা একবারে লেভেল 1 লেভেল 2 তে যারা আছেন আর কি, তারা দেখা যায় কিছু শব্দ যদি ঠিক করে রাখা হয় যে আমি এই শব্দগুলো আমি কথাবার্তায় ব্যবহার করব, দেখবেন যে সেটাই চলে আসবে। আচ্ছা, তাহলে ফ্লুয়েন্সিটা বলার জন্য মানে কথা থামা যাবে না, মানে আপনি এরকম করবেন যে একটা টপিক ধরবেন, নন স্টপ 2 মিনিট 3 মিনিট লেকচার দিতে থাকবেন, থামা যাবে না। 1 মিনিট আপনার চিন্তা করে এখনই যদি বলা হয় যে কাউকে যারা 1 মিনিট কথা বলেন, দেখবেন যে একবার বা দুইবার পজ হয়ে যাবে। নো পজ, 1 মিনিট 2 মিনিট যে কোনো টপিকের উপরে, আইএলস রিলেটেড, আইএলস দরকার নেই, প্রথমে যে কোনো কথা বলতেই থাকেন। আচ্ছা, ফ্লুয়েন্সি গেল, এরপর এখানে চেক করবেন কিভাবে আপনি, তখন এরপরে যখন একটা লেভেল হলো, ফ্লুয়েন্সিটা বাড়লো, এরপরে আপনি আপনার যে কথাটা বলতেছেন সেটা একটু মোবাইলে রেকর্ড করবেন, রেকর্ড করে একটু শুনবেন যে আসলে আমি যেটা বললাম এটা ঠিক আছে কিনা। আচ্ছা, যখন 6 কিন্তু জেনারেল, এখানে খুব বেশি কিছু করা লাগে না, এই 6 থেকে যখন 7-এ যাওয়া হবে তখন এইখানে আরো একটু ইমপ্রুভ করতে হবে। এইখানে আপনার স্পিকিং এর ক্ষেত্রেও এখন আপনি যদি সব সেন্টেন্স যদি শুধু একটা সিম্পল অ্যান্সার দেন, সিম্পল সেন্টেন্স, সেটা হবে না। তখন আপনি করবেন কি, যে কিছু কমপ্লেক্স, কিছু কম্পাউন্ড সেন্টেন্স, কিছু দেখা যায় যে ভোকাবুলারি, যেগুলো রিচ ভোকাবুলারি, সেই শব্দগুলা বলতে হবে। তাহলে আমার মনে হয় যে স্পিকিংটা, আর এটা যেটা বললাম, এইটা যদি মাথায় থাকে কারো, যে যেই জায়গায় পরীক্ষা দিতে যাচ্ছেন, অনেকে আবার ফরেনার দেখে অনেকে আবার ভয় পেয়ে যায়, যে মনে করতেছে কি বলি আর কি আর মনে করে, ওখানে হচ্ছে খুব ফ্রেন্ডলি এক্সাম। ইভেন আমাদের যে ইউনিভার্সিটিতে আমরা ভাই বানি তার থেকেও ফ্রেন্ডলি এক্সাম, শুধু আমরা দেখে ভয় পাই যে ক্যামেরা থাকে, বলে দেয় যে এটা রেকর্ড হচ্ছে, হ্যাঁ, এই জন্য অনেকেই ভয় পায়। তো সেখানে হচ্ছে যে যেটা বললাম, ফ্লুয়েন্সিটা 100-এ 100 মেনটেন করতে হবে। আর যদি কোনো প্রশ্ন অনেক সময় এরকমও হয় যে অনেকে চিন্তা করা যাবে না, আপনি হয়তো যেই প্রশ্নটা করছে সেটা আপনি বুঝতেছেন না, আপনি সেটা রিফ্রেশ করে আপনি জিজ্ঞেস করতে পারেন আইএলসে, যে ইউ আর আস্কিং অ্যাবাউট দিস, এম আই রাইট, হ্যাঁ, তারপর থামা যাবে না। আরেকটা হচ্ছে আমাদের মুদ্রা দোষ যেটা বলা হয়, আমরা কিন্তু কথা বলার সময় আ উ করি, স্পিকিং এটা করা যাবে না। তারপর না করলে আপনি বলতে পারেন যে থেমেই যান, মনে না থাকে, তারপর বলতে ইউ নো, আই থিঙ্ক এই টাইপের শব্দ, ইউ নো, হ্যাঁ, কিন্তু আপনি থামবেন না, মানে পজ দেওয়া যাবে না, যে এই যে একটা আবার আরেকটা জিনিস খেয়াল রাখবেন যে অনেকের কথা বলার সময় মুদ্রা দোষ আছে, এই মানে কিছু একটা কারো কথা বলে আপনি যদি রেকর্ড করেন নিজেরটা, তখন ওখানে বোঝা যাবে যে কথা বলার শেষে একটা জিনিস চলে আসে, মানে যেমন আমরা বলি যেটা যে রিজিওনাল টোন একটা আছে, সেটা এখানে আনা যাবে না। জাস্ট এরপরে যদি আপনি 3টা জিনিস যদি মেনটেন করতে পারেন, দেখবেন যে 7+ ইজিলি পাওয়া যাবে। মানে এখানে আপনার আরেকটা জিনিস কনফিডেন্স, আপনার দেখা যায় ওখানে যদি আপনি মানে
আমার কাছে যেটা মনে হয়, কেউ যদি ফ্লুয়েন্সিটা 100% মেনটেন করে, যে প্রশ্নগুলো করা আছে সেগুলো যদি সে অ্যান্সার দেয়, তাহলে সেখানে 7+ ইজিলি পাওয়া যাবে স্পিকিং এ। আচ্ছা, এইখানে এখন আরো একটা ট্রিক বলে দিই। এখানে হচ্ছে যে আমাদের কিছু কমন মিস্টেক আছে। হ্যাঁ, কমন মিস্টেক আপনি গুগলে সার্চ দিবেন, ইউটিউবে সার্চ দিবেন যে কমন মিস্টেক ফর এশিয়ান পিপল, যে প্রোনাউন্সিয়েশন, ওই যে দালাল যেটা বললো যে আগে যে ফোনেটিক্স, হ্যাঁ ফোনেটিক্সটা আপনি যদি 7+ পাইতে চান, 7, 8, 9, তাহলে আপনার ফোনেটিক্সটা মানে প্রোনাউন্সিয়েশনটা ঠিক মতো হতে হবে। এইখানে দেখা যায় যে কিছু ট্রিকি শব্দ তারা আছে যেটা আমরা কমন মিস্টেক করি। এই শব্দগুলো আমরা সবসময় বলে বলে অভ্যস্ত, এগুলো দেখা যায় আমরা ভুলটাই জানি, সঠিকটা বললে মনে হয় এটা মনে হয় ভুল হচ্ছে। এই ধরনের কিছু শব্দ তারা জিজ্ঞেস করবেই ওই আলোচনার মধ্যে, দেখবেন যে ওগুলা ভুল হয়ে গেলে নাম্বারটা কমে যাবে। এরকম 4-5টা শব্দ এখন যে ইংলিশে দেখা যায় 44 সাউন্ড আছে, এখন গুগলে যদি সার্চ দিয়ে দেন যে ইউটিউবে যে 44 সাউন্ডস ইন ইংলিশ, তাহলে ওখানে ফোনেটিক্স এর জিনিসগুলো পাওয়া যাবে। সেটা না জানে আমি জানবো কোনটা যে আমার কমন মিস্টেক ফর বাংলাদেশি পিপল বা এশিয়ান পিপল, যে আমরা কি মিস্টেক করি। এরকম দুই একটা শব্দ যেমন আমরা বলি না যে ক্লাস রিপ্রেজেন্টেটিভ, ঠিক কিনা? রিপ্রেজেন্টেটিভ না, শুধু বলতে হবে রিপ্রেজেন্ট। হ্যাঁ, যেমন আমরা বলি প্রেসিডেন্ট না বলতে প্রেসিডেন্ট। তারপর দেখা যায় আমরা বলি ডাটা, হ্যাঁ ডাটা কালেকশন, ডাটা না হয় ডেটা। এরকম আমাদের কিছু শব্দ আমাদেরকে আগে আপনার অবস্থান থেকে সেটা কোন জায়গায় আপনার গ্যাপটা সেটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে। যদি আপনি কমন মিস্টেকগুলো আইডেন্টিফাই করেন যে স্পিকিং এর ক্ষেত্রে কোন কোন জায়গাগুলোতে সমস্যা হচ্ছে, সেই শব্দগুলো আপনি আইডেন্টিফাই করবেন, 8টা 10টা 20টা, সেই শব্দগুলো ব্যবহার করবেন, দেখবেন যে আপনার স্কোর ইজিলি 7+ হয়ে গেছে। কারণ স্পিকিং এর আবার আরেকটা জিনিস বলতে চাই যে প্র্যাকটিস কোনটা, যে অনেকেই মনে করে যে আমি তো ইংলিশে অনেক ভালো, সেটা না, আপনি অবশ্যই ভালো, কিন্তু ওই এক্সামটাতে যদি দেখা যায় যে 1 মিনিটে যদি বলার থাকে, তো 1 মিনিটে আপনার বলার অভ্যাস থাকতে হবে। আপনার যে কিউ কার্ড যেটা থাকে আইএলসে, ওই যে স্পিকিং এর থার্ড পার্টটা, সেই কিউ কার্ডে দেখা যায় 3টা বা 4টা যে কোশ্চেন দেওয়া থাকে, এবং দেখা যায় যে ওই কোশ্চেনটা আপনাকে ওই 1 মিনিট বা 2 মিনিটের ওই যে টাইমটা দেওয়া থাকে ওর মধ্যে আপনাকে অ্যান্সার তৈরি করতে হবে এবং বলতে হবে, এবং নন স্টপ। ওখানে আবার ওই যে এক্সামিনার সে কিছু আস করবে না। আচ্ছা, তাহলে আপনার ঘড়ি ধরে আপনি দেখবেন যে আপনি কিউ কার্ড নিলেন, নিয়ে আপনি দেখেন যে যে সময়টা দেওয়া থাকে আইএলস আমার 1 মিনিট অথবা 2 মিনিট, আমার মনে নেই এই মুহূর্তে, সেই 1 মিনিট বা 2 মিনিট আপনি বলতে পারতেছেন কিনা, এবং ওই 2 মিনিটের মধ্যে 2 মিনিট থাকে স্যার, কিউ কার্ডে 2 মিনিট স্যার। হ্যাঁ 2 মিনিট। এখন 2 মিনিটের ভিতরে আপনার ইন্ট্রোডাকশন থাকতে হবে, আপনার এই ডেসক্রিপশন মানে এই যে 3টা কোশ্চেন থাকবে সেই 3টার অ্যান্সার দেওয়া থাকতে হবে, এবং কনক্লুশন দিতে হবে। ইন্ট্রোডাকশন, তারপরে অ্যান্সার, কনক্লুশন। আপনি এই ঘড়ি ধরে চেষ্টা করবেন, আবার রেকর্ড করবেন। সেটা রেকর্ড করার পরে দেখবেন যে আসলে আমার কথায় পজ হচ্ছে কিনা। কথা বলে যদি পজ হয়ে যায় তাহলে ফ্লুয়েন্সিতে আপনার স্কোর কমে যাবে। দেখবেন যে আপনি আবার কোনো নো রিপিটেশন, যখন কথা বলবো স্পিকিং এ যদি রিপিট কোনো শব্দ করলে বা কোনো পিছনে ফিরে গেলে স্কোরটা কমে যাবে। এই রিপিটেশন এটা খেয়াল রাখতে হবে যে আমার কোনো রিপিট হচ্ছে না, তাহলে দেখা যাবে স্পিকিং এর স্কোরটা ভালো হয়ে যাবে। আমরা স্পিকিং এ আর বেশি কিছু বলতে চাই না। কারো যদি প্রশ্ন থাকে তাহলে স্পিকিং এর উপরে তাহলে জিজ্ঞেস করতে পারে আর কি। তারপর আমি অন্য সেশনে যাব। স্যার, আমরা চ্যাট বক্সে অনেকগুলো প্রশ্ন পেয়েছি। একজন জিজ্ঞেস করেছে যে আমরা ইংলিশের প্রোনাউন্সিয়েশনটা, ইংলিশ অ্যাকসেন্ট কিভাবে আমরা ইমপ্রুভ করতে পারি। আচ্ছা, এখানে অ্যাসেন্ট হচ্ছে যে আসলে এটা আমরা অনেকে মনে করি কি তাদের মতো কথা বলতে হবে আইএলস এ। নো, দরকার নেই। আমাদের যে কালচার, আমাদের যে রিজিয়ন, এখানে যেভাবে আমরা কথা বলি সেটাই বলবেন, কিন্তু সঠিক উচ্চারণটা। তাদের মতো অ্যাসেন্ট দরকার নাই, কিন্তু শব্দগুলা যেভাবে বলে সেটা বলতে হবে আগে। তারপর ওদের মতো আমাদের বলার চেষ্টা, অনেকে আবার মনে করে কপি করার চেষ্টা করে যে বিদেশিরা যেভাবে কথা বলে যে আমরাও সেভাবে কথা বলি। আইএলস ওটা দরকার নাই, ওটা না বলেও 9 এ 9 পাওয়া যায়। মানে অ্যাসেন্ট দরকার নেই, আপনি সঠিক শব্দটা, সাউন্ডটা, ওরা কাউন্ট করবে সাউন্ড। এখন সেটা প্রেসিডেন্ট বুঝলে ওরা এখন কিভাবে বলে, ওরা বলে বাংলাদেশ, বা ওটা দরকার নেই, অ্যাসেন্ট দরকার নেই, সাউন্ডটা কারেক্ট হতে হবে। রেপ্রেজেন্ট বললেই হবে। এখন ওরা তো রেপ্রেজেন্টকে অন্যভাবে বলতে পারে, ওদের টোন আলাদা, সেটা দরকার নেই। আচ্ছা স্যার, এরপর আরেকজন প্রশ্ন করেছেন যে আমাদের রাইটিং এবং রিডিং স্কিল ইমপ্রুভ করার জন্য কোনো ট্রিকস আছে? ওটা তো মানে এখন শুধু স্পিকিং এর পরে অন্য পার্ট
স্যার স্পিকিং স্যার আমি বাবুল বলছিলাম, স্যার মোহাম্মদী বিজ্ঞান ও প্রযুক্তি ইস্যুতে বলছিলাম স্যার। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার, ফনেটিক্স নিয়ে যদি আপনি বলতেন স্যার, আইপিএ সম্বন্ধে যদি একটু বলতেন স্যার, ইন্টারন্যাশনাল ফনেটিক্স অ্যালফাবেট সম্বন্ধে যদি বলতেন স্যার। স্যার এই বিষয়ের সম্বন্ধে জানতে চাই স্যার। মানে ফনেটিক্স, আচ্ছা এখানে ফনেটিক্স তো বললাম যে প্রোনাউন্সিয়েশনটা ঠিকমতো করার জন্য ফনেটিক্সটা ইম্পর্টেন্ট, কিন্তু ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে ফ্লুয়েন্সিটা মেনটেন করতে হবে। আর ফনেটিক্সটা মেনটেন করার জন্য যেটা বলে 44 সাউন্ড, যে ফনেটিক্সের এটা একটা পার্ট এই, এবং এখান থেকে বাইর করতে হবে যে আমার সবার তো সব জায়গায় প্রবলেম হয় না। যেমন আমরা কিন্তু ভি জানি, ভি আমরা বলি ভি ভেরি গুড, ভেরি গুড কিন্তু আসলে ভেরি গুড না, ভেরি গুড। হ্যাঁ, এরকম আর কি, যে আমার কোন জায়গায় প্রবলেম শব্দগুলা, এটা বের করতে হবে, আমার মিস্টেকগুলা, তাহলে হয়ে যাবে। আর ফনেটিক এখন যদি কারো যদি অনেক সময় থাকে, যে মনে করি যে না আমি এখন 4 বছর ধরে প্রিপারেশন নেবো, আইএলটিএস এর একটা ট্রিকি এক্সাম, আমাদের যারা বিশ্ববিদ্যালয়ে যারা আমরা পড়াশোনা করি, আমি মনে করি যে সবার বেসিকটা সবার আছে, এটা 3 মাস ইন্টেন্সিভ পড়াশোনা করলে, 3 মাস পড়াশোনা করলে 7+ পাওয়া সম্ভব, 3 মাস ইন্টেন্সিভ। আবার যাদের একটু সময় বেশি লাগতে পারে, যারা অন্য বিজনেস আছে, যারা জব করে, তাদের হয়তো 3 মাসের জায়গায় একটু বেশি সময় লাগতে পারে, কারো কম লাগতে পারে। কিন্তু আগে আমি বলছি, আগে প্রায়োরিটি হচ্ছে যে ফ্লুয়েন্সি, তারপরে হচ্ছে অন্য বিষয়গুলো আর কি। স্পিকিং এ ফনেটিক্সে ইমপ্রুভ করতে বলে ভালো, এটা তো লাগবে, যেটা বললাম যে সাউন্ডগুলো ফ্লুয়েন্সি, যেটা বলা যায় শব্দ ভান্ডার, এটা স্যার লাগবেই। বোম ফাটাইলে দেখা গেল মুখ দিয়ে শব্দ বের হয় না। এটা তো বললাম যে টপিক ধরে ধরে যে কোনো বিষয়ের উপরে তুমি লেকচার দিবা, যে 5 মিনিট 2 মিনিট যে কোনো বিষয়ে, ভোকাবুলারি তো লাগবে, ভোকাবুলারি সবটা ব্যান্ডে লাগবে আর কি। স্যার স্পিকিং নিয়ে আমার একটা খুবই মানে হাস্যকর প্রবলেম আছে, সেটা হলো আপনি যে বলেছেন না রেকর্ড করে শুনতে, তো আমি এরকম কয়েকবার করেছি, তো করার পর না মাথায় যখন কিছুই আসে না, তখন আমি বলি যে ইউনো আই থিঙ্ক, এভাবে বলার পর না যখন কিছুই মাথায় আসে না, তখন আমি হেসে দিই। তো এটা যদি আমি করে ফেলি, এটাতে কি মার্কস কাটা যাবে বা কোনো প্রবলেম হবে? এটা করা যাবে, এই যে এটা বলে, এখন দেখা যায় যে ক্যামেরার সামনে ক্যামেরা থাকবে, একজন এক্সামিনার থাকবে সামনে, মানে হেসে দিলে দেখা যায় এটা আর হেসা যাবে না। আর ওইটা খেয়াল রাখছেন কিনা যে আপনার পজ হচ্ছে কিনা, এটা খেয়াল রাখতে হবে, যে আপনার কোনো থামা যাবে না। আর ওখানে আরেকটা জিনিস হচ্ছে যে মানে যখন স্পিকিং টেস্টটা দেওয়া হবে, ওখানে একবারে হাস্যোজ্জ্বল, মানে একবারে স্পন্টেনিয়াসলি পার্টিসিপেট করতে হবে। এখন যেভাবে আমরা আছি এখানে, তো যেন আমরা যখন ভাইবা নেই প্র্যাকটিক্যাল বা পরীক্ষায়, তখন দেখা যায় যে একটু অন্যরকম থাকে, বা চাকরি ভাইবা দিতে যাই, ওইটা একবারে ফ্রেন্ডলি ওখানে মনে করতে হবে কিছুই না, তার সাথে সে হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড, তার সাথে আড্ডা দিচ্ছি। হ্যাঁ, ভাবতে হবে সেটা, যে তার সাথে আমরা আড্ডা দিচ্ছি, একটা রেস্টুরেন্টে বসে আড্ডা দিচ্ছি, বাস গল্প করতেছি 12 থেকে 14 মিনিট, তাই তো? এইটা ভাবতে হবে, কিন্তু হাসা যাবে না, মানে স্মাইল ফেস থাকবে, বাট মানে থেমে গেলে বা হলে হাসা যাবে না। থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের মধ্যে থেকে যদি আর কারো কোনো প্রশ্ন থাকে, আপনারা আনমিউট করে করতে পারেন। স্যার আমার আরেকটা কোশ্চেন ছিল স্যার, আপনি যদি স্পিকিং এর কথা বলি, স্পিকিং এর স্যার 3টা পার্ট, একটা পার্ট 1, পার্ট 2, পার্ট 3। স্যার পার্ট 1 তো স্যার আপনি বললেন যে ওখানে আপনি যাওয়ার পরে আমরা দুজনের সাথে পরিচিত পড়বো, কিন্তু স্যার পার্ট 2 আর পার্ট 3 তো স্যার রিলেটেড স্যার, মানে পার্ট 2 তে যে টাইপের কোশ্চেন হবে, পার্ট 3 তে স্যার সেই টাইপের কোশ্চেন হবে। স্যার আগে থেকে স্যার প্রিপারেশন করা নিত, যেগুলো স্যার কিউ কার্ড দেওয়ার পর আমাকে 1 মিনিট সময় দিল তারা ভাবার জন্য, আমি মানে এক্স্যাক্টলি বুলেট পয়েন্টগুলো খাতায় লিখলাম, ওই বিষয়ে বললাম যে এক্স্যাক্টলি যে 4টা বা 5টা। কিন্তু স্যার মানে এরপর থার্ড পার্টে যে যখন স্যার একটা বা একটা কোশ্চেন করবে স্যার, তো স্যার আমার মানে এক্স্যাক্টলি স্যার মাথায় থাকে না, তখন স্যার আপনি কিভাবে প্রিপারেশন নিচ্ছেন স্যার? না এটা থ্যাংক ইউ, এটাই বললাম যে এই স্পিকিং টেস্টে কোনো রাইট অ্যান্সার নেই। মানে হচ্ছে যে এটা থার্ড পার্টটাতে হচ্ছে যে এই যে কিউ কার্ড দেওয়ার পরে যেই বিষয়গুলো উঠে আসবে, এটার উপরে সে আবার ইন ডেপথ ডিসকাস করবে। এখানে যেটা হবে, মানে দেখা যায় যেই ফিল্ডের আর কি, যার যেই বিষয়ে বেশি নলেজ আছে, দেখা যায় কিউ কার্ডটা যদি ওই বিষয়ে পড়ে, দেখা যায় তার ভোকাবুলারি ভান্ডার যদি ভালো থাকে, সেটা সুন্দর বলতে পারবে। এখন এই জন্য আমি বলতেছি যে যদি আমার অভ্যাস থাকে আমাদের যে কোনো বিষয়ের উপরে কথা বলার, আর ওখানে তো আরেকটা জিনিস চিন্তা করার টাইম নেই, মানে যে প্রশ্নটা করবে, এখন যদি মনে করেন যে না এই প্রশ্নটা করলো এটার কি, যেমন আমার কথা বলি, আমাকে জিজ্ঞেস করছিল যে আমি মিউজিয়ামে গিয়েছিলাম কিনা যখন আমি ছোটবেলায়, তা আমি তো জীবনও যাইনি, আমার তো গ্রামের বাড়ি হচ্ছে পঞ্চগড়ে। হ্যাঁ,
তা আমি বলছি যে when I was in class 3 I visited ঢাকা মিউজিয়াম, এইসব বলে কি দেখছি না দেখছি আন্দাজে মানে ফ্লুয়েন্টলি বলতেছি। আবার থামা যাবে না, মানে যখন এখানে এক্সামিনার যখন সেকেন্ড প্রশ্ন করে আগ পর্যন্ত বলতে থাকতে হবে। অনেকে করি কি আমরা যে প্রশ্ন করছে অ্যান্সার শেষ আর থেমে যায়, আরেকটা প্রশ্নের জন্য অপেক্ষা না, সেটা না। স্পিকিং টেস্টটাতে হচ্ছে যে সে যেটা বললো, এখন যদি বলা যায় ভিজিট করছি কিনা, হ্যাঁ আমি এখন যদি বলি যে হ্যাঁ আজ বলে ইয়েস আই ভিজিটেড দেবো, চুপ করে থাকি, তাহলে স্কোর কমে যাবে। তখন যদি দেখা যায় যে সে আরেকটা প্রশ্ন যদি না করে, তখন আমাকে বলতে হবে যে আই ইয়েস আই ভিজিটেড ঢাকা মিউজিয়াম, ইট ওয়াজ ভেরি নাইস, ব্লা 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 ব্লা। মানে যতক্ষণ না পর্যন্ত আরেকটা প্রশ্ন করে ততক্ষণ পর্যন্ত বলতে থাকতে হবে। এখন এখানে যদি এখন আমি তো করি নাই, তাহলে কি আমি বলবো না? তাহলে কি আমি বলবো যে না ইয়ে করি নাই? মানে এখানে রেডি থাকতে হবে, এখানে সবসময় মাথায় রাখতে হবে আমাকে ফ্লুয়েন্টলি বলতে হবে। আমার কোনো ধরনের গ্রামাটিক্যাল মিস্টেক, এখানে গ্রামার চিন্তা করবো না শুরুর দিকে, কিন্তু যখন আমি ফাইনাল প্রিপারেশন নেব তখন কিন্তু গ্রামারও মাথায় রাখতে হবে। এখন আমি যদি সেন্টেন্স বলার ক্ষেত্রে যদি গ্রামার ভুল করি, ওখানে দেখা যায় কিছু, বা ভোকাবুলারি ভুল করি, তখন দেখা যায় কিছু জিনিস মার্ক কমে যাবে। আমি যদি 7, 8 পেতে চাই, তখন দেখা যায় গ্রামারও ভুল করা যাবে না, কিন্তু চিন্তা করা যাবে না। ক্লিয়ার কিনা? স্যার এভরি সিঙ্গেল সেন্টেন্সের জন্য স্যার আমাকে যখন স্যার পার্ট 3 তে কোশ্চেন করবে স্যার, এভরি সিঙ্গেল সেন্টেন্সের জন্য স্যার আমি কয়টা সেন্টেন্স দিয়ে অ্যানসার করতে পারি স্যার? 2টা বা 3টা বা এরকম কোনো কিছু? না, ওইখানে তো আসলে বেশি সময় থাকে না। দেখা যায় যে একটা সেন্টেন্স বললে যদি আরেকটা সে না করে, আমার মানে 2টার বেশি তো সুযোগে নেই। তারপরে যদি সে না, আমি বলতেছি যদি সে আরেকটা কোশ্চেন যদি আস না করে, না করার আগ পর্যন্ত বলতে থাকতে হবে। যখনই সে আরেকটা প্রশ্ন শুরু করবে, এটা মানে পজ করতে হবে সাথে সাথে, এরকম আর কি সিস্টেমটা। থামা যাবে না। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আমি একটু সবার উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে আমাদের জুম চ্যাট বক্সে কিন্তু একটা লিংক দিয়ে দেওয়া হয়েছে। ওই লিংকে গিয়ে আপনারা একটু আপনাদের নাম এবং অবশ্যই আপনাদের ইমেল অ্যাড্রেসটা ঠিক মতো ফিল আপ করে দিন। আমরা আমাদের সেশন শেষে আপনাদেরকে সার্টিফিকেট প্রোভাইড করব। তো স্যার আমার একটা প্রশ্ন ছিল, সেটা হলো যে স্যার যখন প্রশ্ন আমাকে মানে গত একটা সময় আমার ইংলিশ স্পিকিং পার্টনার ছিল, মানে অনেকেই ছিল, তো তাদের মধ্যে একজন আমাকে হুট করে একটা কঠিন প্রশ্ন করছে। যেমন তখন হলো বাংলাদেশের বাজেটের একটা বাজেট দিয়েছিল, তো আমি আসলে একটু ফাঁকিবাজি করে সব দেখি না, নিউজ টিউজ দেখি না, অন্য কাজে ব্যস্ত ছিলাম। তো তখন আমি ইনস্ট্যান্ট কিছু বলতে পারছিলাম না, কিন্তু আমার একটু ধারণা ছিল যে কোন কোন সেক্টরে বেশি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। তো এরকম প্রশ্ন কি আসবে নাকি যেটাতে আমার কোনো নলেজ নাই, বা আমি যদি তখন কি বলবো, এই সিচুয়েশন গুলো কিভাবে হ্যান্ডেল করব? এটাই তো বললাম যে ওইটাকে লিংক করে যে কোনো অ্যান্সার রেডি রাখতে হবে। মানে ওখানে কোনো চিন্তা করার তো সময় নাই, কারণ সে প্রশ্নটা করলো, করার পরে যদি আমি চিন্তা করি আচ্ছা এই সম্পর্কে তো আমি কিছুই জানি না, মানে যা জানি সুন্দর করে ফ্লুয়েন্টলি সুন্দর শব্দ দিয়ে বলতে হবে। এটা ওর সাথে এমনও হইতে পারে যে অ্যান্সারটা দেখা যায় যে যেটা জিজ্ঞেস করতেছে তার দেখা যায় আশেপাশে ঘুরতেছে, কিন্তু এখানে আপনার ওই যে ফ্লুয়েন্সিতে মার্কটা চলে যাবে সুন্দর, আপনার ভোকাবুলারি এদিকে চলে গেল, হয়তো কন্টেন্টে ওই জায়গায় হয়তো একটু কমে যেতে পারে, তারপর 7+ থাকবে। কিন্তু এই জন্য বলা হয় যেটা করা দরকার, বিভিন্ন এই যে ইন্টারনেটে ইউটিউবে বা বিভিন্ন ব্লগ আছে আইএলস এর, বিভিন্ন ধরনের স্পিকিং এর যে মডেল কোশ্চেন দেওয়া থাকে, বিভিন্ন ধরনের কিউ কার্ডেরও দেখা যায় বিভিন্ন ধরনের প্রশ্ন দেওয়া থাকে, সেগুলোর সম্পর্কে আমার মনে হয় যে সেক্টর স্পেসিফিক যে টপিক দেওয়া থাকে সেগুলোর সম্পর্কে ভোকাবুলারি গুলা জানা, সেগুলো একটু প্র্যাকটিস করা, তাহলে দেখা যায় যে সুন্দর হয়ে যাবে। সেক্টরে ওয়াইজ দেখা যায় এখন যদি বলা স্পোর্টস রিলেটেড কি কি জিনিস আছে সেগুলো একটু আলাদা দেখা যায়। আমি দেখা যায় মিউজিক সম্পর্কে এমন হতে পারে কিউ কার্ডটা যে মিউজিক আসে, এখন দেখা যায় আমি গান শুনি না, বা কেউ দেখা যায় মিউজিক, এখন মিউজিকের এখন বলবে যে বিভিন্ন প্রকার মিউজিক সম্পর্কে বলতে হইতে পারে, ওইটা যদি না জানলে তারপর ওটা ওইভাবেই অ্যান্সারটা দিতে হবে আর কি, কিন্তু থামা যাবে না, তারপর বলা যাবে না যে আই ডোন্ট নো, এটা বলা যাবে না। তারপরে বলতে হবে যে আই এম নট ফ্যামিলিয়ার উইথ দিস ইস্যু বাট আই থিঙ্ক দিস ক্যান বি দিস লাইক দিস, বাস, কিন্তু থামা যাবে না। আর কোনো প্রশ্ন? আমার প্রশ্ন আরো আমরা শেষে আবার করতে পারবো, আমার মনে হয় আমি সংক্ষেপে সবগুলা শেষ করে দিই আর কি। আচ্ছা জি স্যার, আমার মনে হয় শেষ করলে সবচেয়ে বেটার হবে, তাহলে এবারে সব অনেক আছে। আর প্রশ্ন অনেক আছে, প্রশ্ন সরাসরি যোগাযোগ করা যাবে, অসুবিধা নেই, আর জালাল তো আছেই। আচ্ছা এরপরে আমি আসি হচ্ছে কোনটাতে বলবো, লিসেনিং বলবো, রাইটিং? আচ্ছা রাইটিংটা বলে নিই আগে। রাইটিং এ আমাদের
অনেকের সমস্যা থাকে। স্যার স্পিকিং এর সাথে একটা লিসেনিং এর মনে হয় একটা সম্পর্ক আছে। হ্যাঁ আচ্ছা লিসেনিংটাই বলি। আচ্ছা লিসেনিং এ এখন এইটার ভালো করার কি উপায়, এখানে আমি একটু বলে নেই। মানে শুরুতেই বলছি যে ভোকাবুলারিটা হচ্ছে আইএলস এ খুবই ইম্পর্টেন্ট। ভোকাবুলারি, গ্রামার সবকিছুই। অনেক সময় আমরা বলি যে, আমি আপনাদের বলতে চাই যে আমরা যখন কথা বলি বাংলায়, কেউ যখন বলে বা বাংলায় যখন আমরা গান শুনি আর কি, সবগুলা এই যে লিরিক্স যেগুলো এগুলোকে আমরা কি বুঝতে পারি সব একবারে টু দা পয়েন্ট? অনেক সময় দেখা যায় কথা বলে আমরা কিন্তু বুঝে নেই, গেস। দেখা যায় যে এই লিসেনিং এ আবার শব্দগুলা যদি আমরা ওই যে শুরুতেই বললাম যে আমরা যদি ইংলিশের যে 44 সাউন্ড সেটা যদি আমাদের জানা না থাকে, যেমন আমরা যেমন গ্যারেজ 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 শব্দটা আমি বলি, গ্যারেজ আমরা সবসময় একবারে ছোটবেলা থেকে গ্যারেজ গ্যারেজ বলে শুনে আসতেছি। এরকম আপনি আইডেন্টিফাই করবেন, যে বললাম স্পিকিং এর ক্ষেত্রে কিছু শব্দ আছে যেগুলো একটু গুগলে সার্চ দিলেও পাওয়া যায়, যে কমন যে মিস্টেক গুলো আমাদের এশিয়ান এই আমাদের এই দেশে, সেই শব্দগুলো দেখা যায় ওখানে বলে, দেখা যায় গ্যারেজ, এখন গ্যারেজ তো বলবে না এখানে, এখন ওখানে দেখা যায় বললো যে গ্যারাজ, হ্যাঁ, বা এরকম আরো শব্দ আছে, আমি সবগুলা ওই বলতে চাচ্ছি না। যে কিছু শব্দ লিখে ওই যে যাদের ফোনেটিক্স যে শুনতে মানে আবার গেসিং পাওয়ারটা থাকতে হবে এখানে ভালো। আবার হচ্ছে প্রিডিকশন। প্রিডিকশন হচ্ছে কোনটা, যে ওইখানে যে অপশন বিভিন্ন ধরনের টাইপ আছে, আমি তো ব্যাখ্যা করতে গেলে তো আসলে 3-4 ঘন্টা লাগবে। আমরা তো আজকে বলছি যে আজকে আমরা ব্যাখ্যায় যাব না, স্পেসিফিক কোশ্চেনে যাচ্ছি না, আমরা ওভারঅল একটা আইডিয়া দিতে যাচ্ছি আর কি। এরপরে আমরা স্পেসিফিক ভাবে আমরা পরবর্তীতে হয়তো অর্গানাইজ করতে পারি, যে একদিন হয়তো শুধু রাইটিং এর উপরে হতে পারে, একদিন শুধু লিসেনিং, স্পিকিং, হ্যাঁ এরকম। আজকে শুধু মানে আমি স্পেসিফিক কোশ্চেনের দিকে যাব না। আমি বলছি যখন প্রশ্নটা দেওয়া থাকবে, কোনো দেখা যায় ট্রু ফলস থাকতে পারে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকতে পারে, দেখা যায় যে মাল্টিপল চয়েস থাকতে পারে, সেখানে একটা ম্যাচিং থাকতে পারে, এগুলো বিভিন্ন ধরনের প্রশ্ন আছে। এগুলা আবার ওরা যখন বলে, দেখা যায় যে লিসেনিং এ আগে কিন্তু টাইম দেয়, যে লুক এট কোশ্চেন 1 to 5, এটা দেখা কয়েক সেকেন্ড টাইম দেয়। ওই কোশ্চেনটা দেখার সময় আগে একটা প্রিডিকশন থাকতে হবে যে এটা আসলে অ্যান্সারটা কি হতে পারে, এবং এবং এখানে একটু আবার ওই ফ্লোটা ধরে রাখতে হবে, যে কোথায় এসে কথা বলতেছে। দেখা যায় অনেক সময় দেখা যায় যে একটা চিন্তা করার সময় তো ওখানে কম, দেখা যায় যে আন্ডারলাইন করে রাখতে হবে যে আমার কোন ধরনের প্রশ্নটার এই প্রশ্নটার অ্যান্সারটা কি ধরনের আসতে পারে। এখন এখানে যেটা, যাদের এই ইংলিশ যারা মুভি দেখে, যারা ইংলিশ যারা গান শুনে, আমি মনে করি যে যারা ইংলিশের গানটা যারা বুঝতে পারে, আর যাদের ভোকাবুলারি ছাড়া আসলে লিখতে পারবে না। আরেকটা এখানে সমস্যা হয়, আমরা সব বুঝি, আমাদের বাংলাদেশিদের বেশিরভাগ প্রবলেম হচ্ছে আমরা লিসেনিং এ সব বুঝতেছি, দেখা গেলো 40টা কোশ্চেন 40টা বুঝছি, পাইলাম হচ্ছে দেখা যায় যে 5 বা 6। কারণটা কি? কারণ হচ্ছে আমরা ওই যে আগে তো মানে ইনস্ট্রাকশনটা আমরা ভালো করে পড়ি না। দেখা যায় যে কোনো প্রশ্নে লেখা থাকে যে নো মোর দেন 3 ওয়ার্ডস বা 2 ওয়ার্ডস 1 ওয়ার্ডস। এখন যদি বলে যে একটার বেশি শব্দ লেখা যাবে না, এখন আপনি যদি 2টা শব্দ লেখেন তাহলে এটা ভুলে যাবে। আবার যদি বলে যে 3টা শব্দ লিখতে, আপনি লিখছেন একটা, বাকি 2টা লেখেন নাই, তাহলে হবে না। আবার শব্দ যে হিসাবটা, এ যেমন একটা, এটাও একটা শব্দ, হ্যাঁ এরকম আর কি। আবার আরেকটা প্রবলেম, স্পেলিং মিস্টেক, যে আমাদের যেহেতু ভোকাবুলারিটা দুর্বল, আমরা কিছু শব্দ জানি কিন্তু দেখা যায় যে ওইটা যখন লিখতে যাই, আবার ওই যে আবার পরীক্ষা তো ওইটা টাইম প্রেশার থাকে, দেখা যায় আমরা শব্দটা ভুল লিখি, একটা স্পেলিং মিস্টেকের জন্য, একটা লেটারের জন্য দেখা যায় আমার ওখানে কমে গেল। দেখা যায় এরকম যদি 4টা স্পেলিং মিস্টেক হয়, 4টা চলে গেল, 4টা মানে হচ্ছে আপনার 6 থেকে 7 এ মানে একবার স্কোরটা 7 to 6 এ চলে আসবে 4টা স্পেলিং মিস্টেকের জন্য। আবার প্রশ্নটা এমন ভাবে করা হয় যে আপনি 40টা প্রশ্নের সঠিক আনসার দেওয়া আসলে কঠিন হয়ে যাবে, যারা 9 ব্যান্ড পাবে বা তাদের জন্য সবগুলো অ্যান্সার করতে হবে। এখন আপনি যেটা পারেন, এখন যদি স্পেলিং মিস্টেক যদি করে ফেলেন, সেটার জন্য স্কোর কমে গেলে খুবই দুর্ভাগ্যজনক। আবার যদি ওয়ার্ড লিমিটের জন্য, এখন বলা আছে যে 2টা শব্দ বা 3টা, সেটার জন্য হয় সেটা আরেকটা সমস্যা। আরেকটা সমস্যা হয় সেটা হচ্ছে যে যখন লিসেনিং যে শুনতেছি আমরা, শোনার পরে ওখানে যে একটা যে অ্যান্সার স্ক্রিপ্ট দেওয়া থাকে বা যে স্ক্রিপ্টটা দেওয়া থাকে, অ্যান্সার স্ক্রিপ্ট না স্ক্রিপ্টটা দেওয়া থাকে, আমরা ওইখানে আমরা লিখি, নোট নেই। যারা দেখা যায় যে অনেক সময় করি কি, আমরা লিখতেছি পুরো শব্দটা, লিখতে গিয়ে পরে দেখা যায় যে সে বলতে বলতে আবার 2টা কোশ্চেন পার হয়ে চলে গেছে। আপনি লিখতেছেন, সে বলছে যে এডুকেশন, শব্দটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, হ্যাঁ এডুকেশন লিখতেছেন সুন্দর করে খাতায়,
আবার এদিকে চলে গেছে, সেটা আবার মিসিং হয়ে গেল। আবার ফ্লো যদি চলে যায়, বিশেষ করে ওই ফ্লো ডায়াগ্রামে ওইখানে যদি মিসিং হয়, তাহলে ওখানে 5টা কোশ্চেন 5টাই শেষ, আর একটা মিস হলে আর কোনোটাই হবে না। এই জন্য মানে খুবই অ্যালার্ট থাকতে হবে যে যখন নোট যে নেওয়ার সময় নোট যদি আপনার ভুল হয়, তাহলে যখন আপনি ওটা যে অ্যান্সারগুলো যখন আপনি অ্যান্সার স্ক্রিপ্টে যখন তুলবেন তখন ভুল হয়ে যাবে। আবার অনেক ক্ষেত্রে আমার ক্ষেত্রে এই প্রবলেমটা হয়, অনেক সময় আমি নোট নেই, আমি একটু নোটটা নেই, দেখা যায় যে শর্টকাট নেই, পরে দেখা যায় কোথায় যে কোনটার জন্য নিলাম ভুলে যাই। হ্যাঁ, দেখা যায় অনেক সময় হয় কি মিসিং হয়ে যায়, তো দেখা যায় 5, 6, 7 পাশাপাশি, তো এখন এটা কি 5-এর অ্যান্সার লিখলাম না 6-এর অ্যান্সার লিখলাম। তো এই জিনিসটা অনেকে কমন মিস্টেক আমাদের, যে যেটা লিখবে যেটা চলে গেছে ধরতে পারলেন না, মানে সে তো কথা বলতে এসেছে, আপনাকে এটা কম্পিউটারে কথা বলতেছে, আপনি তো থামাইতে পারবেন না, কথা বলতেছে, আপনি এটা মিস হয়ে গেছে ডন্ট ওয়ারি, পরেরটার সাথে সাথে চলে যেতে, মানে তার সাথে সাথে চলতে হবে। আর যখন ট্রান্সফার করা হবে অ্যান্সারগুলো খুব মনোযোগ সহকারে ট্রান্সফার করতে হবে, যেন কোনো স্পেলিং মিস্টেক না থাকে। এইটার জন্য ওই যে ইংলিশের যে সাউন্ড সেটা ইমপ্রুভ করতে হবে, তারপরে সেখানে যে ভোকাবুলারি যেটা এটা খুব ইমপ্রুভ করতে হবে, যেমন স্পেলিং মিস্টেকটা এটা খেয়াল রাখতে হবে। আবার এখানেও কিন্তু গ্রামারও অনেক ক্ষেত্রে দেখা যায় যে গ্রামারের উপর বেস করে গেস করেও কিন্তু অ্যান্সারটা দেওয়া যায়। গেস করে আপনি মিসিং হয়ে গেছে, তা আপনি গেস করে একটা অ্যান্সার দিয়ে দিবেন, মানে কোনো জিনিস ফাঁকা রাখার দরকার নাই, নেগেটিভ মার্কিং নাই এখানে, আইএলসি কোনো নেগেটিভ মার্কিং নাই, ফাঁকা রাখা দরকার নাই। এই জায়গাতে ভুল হলে একটা মনে নেই, একটা গেস করে অ্যান্সার দিয়ে দিবেন, তাহলেই দেখা যায় যে লিসেনিংটাতে ভালো স্কোর করার সময় প্র্যাকটিস করতে হবে, আবার টাইম ধরে ধরে। আমার মনে হয় যে এই লিসেনিং এ যেটা বললাম এর বেশি আর আপাতত মানে বলার দরকার নেই, আমরা পরে জি স্যার পরে ইয়াতে চলে যাবে। জি স্যার একটা প্রশ্ন নেই আর কি স্যার, একটা প্রশ্ন ছিল, সেটা হলো যে যখন আমাদের লিসেনিং বা রিডিং যখন আমরা প্রশ্নগুলো অ্যান্সার লিখতে থাকি, তখন কিন্তু আমাদের 10 মিনিট সময় দেয় যে একটা শিটে সেই লেখাগুলা প্রশ্নের অ্যান্সার গুলা লেখার জন্য। তো আমি আসলে সবসময় এই ভুলটা করি যে ওখানে বলা আছে, ওখানে মানে নিয়মটা কি যে আমি সবসময় বড় অক্ষর দিয়ে শুরু করব যে অ্যান্সারটা, নাকি আর লাস্টে কি ফুল স্টপ দিব নাকি দিব না, মানে এই প্রবলেমস গুলো নিয়ে একটু যদি বলতেন। এটা আসলে ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আর কি। এটা এইখানেও আমাদের অনেক ভুল হয়ে যায় যে ক্যাপিটাল লেটার না স্মল লেটার। এখন যদি ক্যাপিটাল লেটারে কেউ লিখতে চায় তাহলে অল ক্যাপস লিখতে হবে, এন্ড অল ক্যাপস লিখতে গেলে টাইম লাগবে বেশি আর ওখানে স্পেস লাগবে বেশি। এই জন্য আর মনে হয় যে আবার যদি সেন্টেন্সের এন্ড হয় তো ফুল স্টপ দিতে হবে, আবার যদি দেখা যায় যে এখন যদি নাউন প্রপার নাউন যদি ক্যাপিটাল লেটার লিখতে হবে, এই জিনিসটা অবশ্যই সঠিকভাবে লিখতে হবে, ভুল মানে ইয়া করা যাবে না আর কি। ক্যাপিটাল লেটার যেটা সেটা ক্যাপিটাল লেটার থাকতে হবে। এটাও দেখা যায় আমি একটা জিনিস লিখতেছি ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করলাম, তাহলে হবে না, হয় অল ক্যাপস লেখা যায় আর না হলে সেন্টেন্সে যেভাবে হয় ওইভাবে লিখতে হবে আর কি। স্যার আরেকটা কোশ্চেন করা যাবে? হচ্ছে যে আমার ওই যে মানে ক্যামব্রিজ ইভেন হচ্ছে যে কলিন্সের প্রতিটা বইয়ের শেষের দিকে তো দেওয়াই থাকে, আমার মনে হয় যে কয়েকটা টেস্ট দেখলেও মনে হয়ে যায় যে আসলে কিভাবে লিখতেছে, এবার ফলো করলেও হয়ে যায়। যেটা হয়ে যায় আর যে যেটা কি সঞ্জনা না, সেটা বলতেছিল যে সঞ্জনা স্যার, সঞ্জনা। আচ্ছা, এখন ওইখানে ওই যে 10 মিনিট টাইম হচ্ছে, যখন ওই যে 30 মিনিট মানে রেকর্ডিংটা শেষ হওয়ার পরে ওই যে যেটা যে আচ্ছা ট্রান্সফার করবে আর কি, পরে ট্রান্সফার করার 10 মিনিট টাইম দেয় আর কি। তো অনেকে আবার ভুল করে কি এই সরাসরি এই অ্যানসার স্ক্রিপ্টে লেখা শুরু করে, সেটা লেখার দরকার নেই, মিস্টেক হয়ে যেতে পারে। আবার অনেকে আবার কলম দিয়ে লেখা শুরু করে, পেন্সিল দিয়ে লেখাটা ভালো, যে কোনো মিস্টেক হলে এটা আবার এটা কারেকশন করার সুযোগ থাকে আর কি। পেন্সিল দিয়ে লেখাটা স্যার একটু লিসনিং এ আমি অ্যাড করতাম স্যার, অনুমতি দিলে। সেটা হচ্ছে যে স্যার যেটা বললো যে কমন মিস্টেক, তো আমার রিয়েল লাইফে যেটা হয়েছে বা প্রায় আমি দেখতাম যেটা ওই যে প্লুরালের ক্ষেত্রে বহু বচনের ক্ষেত্রে কিন্তু খুব সমস্যা হয়। ইভেন ওই যে স্যার যেটা বল উচ্চারণ এটা ব্যাপার, যেমন ওয়ার্ড শেষে যদি ড থাকে উচ্চারণ কিন্তু জ উচ্চারণ করে, আমরা ওয়ার্ডস শুনছি ওয়ার্ডস বলে, ইট কামস লেটার, এখন এই কামস বলছে জ বলছে আমরা বুঝি নেই, শেষে কিন্তু ইয়ে যুক্ত হবে। তাহলে এই যে প্রোনাউন্সিয়েশনের ব্যাপার তো আছে। আর স্যার একটা কথা বললো যে অনেক সময় গেস করে দেওয়া যায়, যেমন হচ্ছে যে ডিটারমাইনার আমরা তো জানি, যেমন এই একটা আর্টিকেল ডিটারমাইনার নাউন হবে, এটা কিছু স্ট্রাকচার আছে, অনেক সময় হচ্ছে যে গেস করেও দেওয়া যায়, বা স্যারের যে কতগুলো নাম্বার হবে। মজার ব্যাপার হচ্ছে আমার ওইখানে আছে ইয়াতে আছে 3টা বা 4টা ওয়ার্ড, কিন্তু দেখা গেল যে ওইখানে কিন্তু আসলে 2টার বেশি নিয়মে বলে দিছে, 2টার বেশি তুমি ইউজ করতে পারবে না, তাহলে এরপরে কোনটা হবে?
তারপর ওইখানে কিন্তু গ্রামার একটা যে স্যার যেটা বললো গ্রেস করে নিতে হবে যে এটা আসলে এরপরে কি হবে স্ট্রাকচার গুলো। সেটাই, মানে দেখা যাচ্ছে যে ওখানে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে, হি থাকে, তাহলে ওখানে কামসে হবে। জ তো বুঝে না, আমরা তো প্রোনাউন্সিয়েশন জানি না, যে আমরা তো জ উচ্চারণ করে এগুলার ক্ষেত্রে তারপরে চ এগুলা, তো আমরা যে কি কইলো ওই এস বলে গেল পুরোটা সেন্টেন্সের স্ট্রাকচার থেকে ওখানে যেটা দেওয়া থাকবে সেটা দেখেও ঠিক করতে হবে, সবকিছু শোনা যাবে না। বিশাল ব্যাপার স্যার, যে আপনি যেটা বললেন স্যার অনেক জানলেও হবে না, এখানে বিশাল একটা ট্রিকি বিশাল ট্রিক করে এটা গেম গেস থাকবে। এখন দেখা যায় যে ওখানে যদি পাস্ট টেন্স থাকে তাহলে ওইভাবে দিতে হবে। এখন যদি হ্যাভ বিন থাকে, হ্যাভ থাকে, তাহলে এটা পাস্ট পার্টিসিপল। এই জিনিসগুলা সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার, এস ইএস, হ্যাঁ, তারপরে পাস্ট পার্টিসিপল ফর্ম, এগুলো খেয়াল রাখতে হবে। এখন যদি এখানে এখন আইএনজি হবে না কি হবে ওইটা গেসও করতে হবে। জি স্যার, মানে যখন আমি লিখতেছি তখন সেন্টেন্সটা একটু গেস করে এটা কি হতে পারে, তখন এইখানে যদি আমরা যদি মেইনটেইন করতে পারি তাহলে আমাদের লিসেনিং এর স্কোরটা বাড়তে পারে। জি স্যার, আপনি যেটা বললেন আমরা পরবর্তীতে ওই যে একটা একটা করে সেশন যদি পরবর্তী করতে পারি তখন আরো ডিটেইলস আশা করি সবাই উপকৃত হবে ইনশাআল্লাহ। আসলে সম্ভব না, একটা বিশাল একটা সেটা জড়িয়ে। আচ্ছা, নেক্সট কোশ্চেন আছে কিনা? হ্যাঁ সঞ্জনা। জি, আমার একটা কোশ্চেন আছে ভাই। আমার কোশ্চেনটা হচ্ছে যে আমি তো ছোট মানুষ, স্যারের কাছে কোশ্চেন করেন। স্যারের কাছেই। স্যার, আমাদের লিসেনিং এ পার্ট 2 তে দেখা যায় ম্যাচিং ইনফরমেশন থাকে। ফর এক্সাম্পল 5টা সাইট সম্পর্কে ডেসক্রিপশন দিচ্ছে আর উপরে বক্সের মধ্যে হচ্ছে 7 থেকে 8টা ইনফরমেশন লেখা থাকে। তো দেখা যায় প্রত্যেকটা অপশনের জন্যই ওই 7 থেকে 8টা ইনফরমেশন চেক করতে হয়। তো আমি রিসেন্ট মানে অল্প কিছু দিনের মধ্যে আমি আইএলটিএস এক্সামে বসবো। তো আমি দেখলাম যে আমার ম্যাচিং ইনফরমেশনে খুবই প্রবলেম হয়। আমি দেখা যায় অপশন এ চেক করার জন্য 7টা চেক করলাম, অপশন বি, এভাবে আমি ম্যাচ করতে পারিনি এবং আমার এই জায়গাটাতে খুবই মিস্টেক হচ্ছে। আবার লিসেনিং এর এমসিকিউ তেও আমার মিস্টেক হচ্ছে। প্রত্যেকটা কোশ্চেনের সাথে যখন ওরা বলে ওই 3-4টা অপশন 5টা অপশন ম্যাচ করতে প্রবলেম হয়। তো এটা কিভাবে রিকভার করতে পারি স্যার, একটু যদি বলতেন। দেখা যায় ওদের কথা বুঝতেছি কিন্তু ওদের কথা বুঝে আনসারে আসতে আসতে আমার মিসিং হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা আসলে প্রবলেম হয় অনেকেরই, যে বিশেষ করে এমসিকিউ তে। এইজন্য আসলে প্রত্যেকটা যে কোশ্চেনের কিন্তু অ্যানসার দেওয়ার স্ট্র্যাটেজি কিন্তু আলাদা। মানে আপনার এটা নিজেকেই সেই স্ট্র্যাটেজি সেট করতে হবে। যেমন এমসিকিউ তে বলা হয় যে আমরা প্রথমেই হচ্ছে সর্ট করে নেওয়া, যেটা বললাম প্রথমে গেস, এটা এরকম, এটা আনসার এটা হতে পারে, এই দুইটা হতে পারে। এখন যদি বাবা এটা বাদ, এমনি বাদ, তাহলে আমি ওইটা যদি চিন্তা করতে চাই, যদি দেখি এই দুইটা না বলে তাহলে তো আরেকটা যেটা বাদ দিলাম সেটাই হতে পারে। আর যেখানে লিসেনিং, এই যেটা ম্যাচিং, যেটা এখানে আসলে কম্প্রিহেন্সিভ, মানে আমরা আসলে সবসময় আমরা করি কি, ওখানে কিন্তু অ্যান্টোনিম সিনোনিম ব্যবহার করে। আমরা কিন্তু আউট অফ বক্সের মধ্যে যাইতে হবে অনেক সময়। দেখা যায় ওরা যা বলতেছে, দেখা যায় এমন জিনিস বললো এটা অ্যান্টোনিমস বা সিনোনিমস বলে, বা আবার প্রথমে একটু বললো পরে আবার একটু ঘুরে আবার সেন্টেন্স একটু টোন কিন্তু বোঝা যায় যে আসলে অ্যান্সারটা কখন বলতেছে আর কি। এটা খেয়াল রাখতে হবে আর কি। আর কোনো প্রশ্ন আছে তাহলে আমরা এরপরে রাইটিং এ চলে যাব, তারপরে রিডিংটা শেষে আর কি। রিডিংটা কঠিন একটা পার্ট, সেবার শেষেই বলেন। আমি বললাম রিডিং এ আমার স্কোর 7, বাকিগুলো 7 প্লাস। রিডিংটাতে পড়ে। এখন আসি রাইটিং। এখন রাইটিং এ আমরা কিভাবে ভালো করতে পারি। এখন এই রাইটিং এ খুব ট্রিকি আর কি, যেটা বলা হয় যে এখানে ওই যেটা বলি যে আমাদের যে ক্রিটিক্যাল থিঙ্কিং, মানে আউট অফ বক্সে যাওয়ার একটা অভ্যাস থাকতে হবে। আমাদের যেটা কমন প্রবলেম, যে আমার আর কি এখনকার জেনারেশন জানি না ইংলিশ, আমরা ইংলিশ দেখা যায় মুখস্থ করতাম, এসে মুখস্থ করতাম, লেটার মুখস্থ করতাম, মানে শুধু মুখস্থ করতাম, একবারে দাড়ি কমা সেমিকোলন সব লিখে দিতাম, একবারে খুব ভালো রেজাল্ট, চিন্তা করার সুযোগ নাই। কারণ এখানে যেটা করতে হবে আর কি, যে আমরা এখানেও কিছু টেকনিক আছে যে আপনার স্কোরিংটা এই যে কিসের উপর বেসিস করে হবে। এখন প্রথম হচ্ছে যে প্রশ্নটা বোঝা। প্রথম কাজ হচ্ছে আপনাকে টাস্ক যেটা দেওয়া আছে সেটাকে আপনি অ্যাড্রেস করছেন কিনা। মানে যা বললো, আমাকে বললো যে 5টা কোস্টাল ডিস্ট্রিক্টের নাম লিখতে, আমি যদি 5টা এখন অন্য জিনিস উপজেলার নাম লিখি তাহলে হবে না। মানে আবার প্রশ্ন করছে 3টা, আমি অ্যান্সার দিলাম 2টা, মানে একটা আপনি রাইটিং লিখতেছেন, এখানে তো 2টা রাইটিং এ না, একটা তো টাস্ক 1 এ তো ওই যে টেবিল গ্রাফ ছোট, ওখানে 150টা শব্দ লেখা লাগে। আর টাস্ক 2টাতে বেশি মার্ক, ওখানে একটু বেশি লিখতে হয়, যে 200 শব্দ বা 250 শব্দ। মানে ওয়ার্ড একটা হচ্ছে যে
প্রথম যে মার্কটা দেওয়া হবে বেসিক, সেটা হচ্ছে যে আপনি যেই শব্দ লিখতে বলছে যে আপনার 200টা বা 250টা, এই শব্দ লিমিটটা আপনি করছেন কিনা। যদি দেখা যায় যে আপনি 200টা শব্দ লিখতে বলছে, 200টা লিখছেন, ভুল টুল ডাজন্ট ম্যাটার, সেখানে একটা মার্কিং আছে। আচ্ছা, তারপর হচ্ছে ওখানে যে টাস্ক, যদি বলে যে 3টা জিনিস, যদি বলা হয় যে একটা বলছে তার মেরিটস, ডিমেরিটস এবং সলিউশন, 3টা প্রশ্ন, আপনি 3টে অ্যাড্রেস করছেন, বাস এখানে একটা মার্কিং আছে। এখন আপনি এটা তো সহজ, যে আমরা যে কেউ যেটা বলছে সেটা আমরা অ্যাড্রেস করতে পারি, যে ওয়ার্ড লিমিটটা, তারপর হচ্ছে তার টাস্ক অ্যাড্রেসিং, যেটা যে কয়টা বলছে সেটা আমরা অ্যাড্রেস করবো ঠিক মতো। আচ্ছা, এরপরে আসি যে আমরা স্কোরটা তো এখন এইভাবে যদি আমরা লিখি, সবগুলা যদি সিম্পল সেন্টেন্সে লিখি, আমরা হয়তো 5 বা 6 আমরা পেয়ে যাবো আর কি। এখন এখানে মার্কিং এর ক্রাইটেরিয়া হচ্ছে যে আপনার সেন্টেন্স গুলো যখন, আগে তো যেটা বললাম এটা এই পার্ট শেষ, পরের পার্টে আপনি ইমপ্রুভ করতে হবে যে আপনার সেন্টেন্সের যে সেন্টেন্স পরে দেয়, আগে বলছি ভোকাবুলারি। এখন দেখা যায় যে আপনার একটা রাইটিং, সেম রাইটিং, আপনি যদি 5টা শব্দ মানে ইম্পর্টেন্ট শব্দ লিখেন, 5টার জন্য আপনার ব্যান্ড স্কোর 6 to 7 চলে যাবে। 4টা শব্দ বা 5টা আপনি মানে হাই, মানে যেটা কেউ লেভেলের ভোকাবুলারি আছে, এইগুলা কিছু শব্দ, যেমন আমরা বলি যে হি সেইড, হ্যাঁ, এখন সেইডের জায়গায় যদি আমরা অ্যাসার্টেড লিখি, অ্যাসার্ট, হ্যাঁ, যেমন আমরা রং বলি, রঙের জায়গায় যদি আমরা শুধু বলি যে ইরোনিয়াস, হ্যাঁ, এরকম আরো কিছু শব্দ আছে, মানে যেই শব্দগুলা, যেমন আমরা বলি যে ইম্পর্টেন্ট না বলে যদি আমরা সেটাকে বলি যে ইনডিসপেন্সেবল। আচ্ছা, এখানে আরেকটা, অনেক যারা কোচিং করেন আর কি আইএলটিএস এর বিভিন্ন জায়গায়, অনেকেই বলে যে, কারণ ওরা বলে ওদের লজিক আছে, ঠিক আছে, ওদের পক্ষ থেকে যে শব্দ কঠিন শব্দতে যায় না। কারণ ওরা কেন বলে, কারণ হচ্ছে যে ওরা জানে যে এরা, তাদের স্কোর দরকার 6 বা 6.5, তাহলে এর বেশি তো দরকার নেই। এখন যে এখন ইম্পর্টেন্ট শব্দটা সবসময় আমরা লিখি, তো ইম্পর্টেন্স লিখলে ভুল হবে না, মানে স্পেলিং মিস্টেক করা যাবে না। ওরা এই জন্য বলে যে কঠিন শব্দে যাওয়ার দরকার নাই। এখন আপনি ইম্পর্টেন্সের জায়গায় লিখলেন যে ইনডিসপেন্সেবল, এখন ইনডিসপেন্সেবল জায়গায় দেখা যায় শব্দটা রং তো ভুল হবে না স্পেলিং হতে। এখন ইরোনিয়াস লিখতে গেলে দেখা যায় যে আবার ওখানে, হ্যাঁ, এখন মেনি আমরা সবসময় লিখি, হ্যাঁ, দেয়ার আর মেনি প্রবলেম, লট অফ না লিখে আমরা যদি লিখি যে মিরিয়েড অফ প্রবলেম, এরকম। আমি যেটা করছি যে আমি শব্দ লিস্ট করছি, এরকম আমি টার্গেট করে যে আমি এই 10টা শব্দ আমি ব্যবহার করব। এটা কিন্তু এই ইউটিউবে সার্চ দিলেও পাওয়া যায় বা ইয়াতে পাওয়া যায়। 10টা বা 15টা শব্দ আমি চুজ করছি যে হাই লেভেল ভোকাবুলারি, ওই শব্দটা আমি এখানে ব্যবহার করব। আচ্ছা, এটা আরেকটা হচ্ছে যে এই ভোকাবুলারিটা গেল, এটা যদি আপনি 5-7টা যদি মানে খুব হাই লেভেল ভোকাবুলারি ব্যবহার করেন, আপনার স্কোর 1 ইনক্রিজ হয়ে যাবে। আচ্ছা, এরপরে যেটা বাড়াইতে পারেন আপনার রাইটিং এ, সেটা হচ্ছে যে অনেকের হয় কি যে ওই 200টা শব্দ আর বের হয় না, মানে ওয়ার্ডের জন্য ভুগতে, যে এই সময় চলে যাচ্ছে, শব্দ আর 200টা বা 150টা 100টা শব্দ হয় না, লেখা আর বাড়ে না। এই ক্ষেত্রে যেটা করতে হবে যে কমন কিছু যে মাথায় রাখতে হবে, যেমন অনেকে বলে টেমপ্লেটের কথা বলে, টেমপ্লেট যারা 7+8 তাদের জন্য আসলে টেমপ্লেট, আমি টেমপ্লেট ওইভাবে ব্যবহার করি না, আমি টেমপ্লেটগুলো দেখছি, আমি ব্যবহার করি নাই। তবে আমি যেটা করছি সেটা হচ্ছে যে শব্দটা যেন বাড়ে, এই জন্য আমি আবার যেই লজিকটা আমি দিলাম সেটার জন্য আমি আগে থেকে ঠিক করে রাখছি। যেন আমি যদি দেখা যায় যে মেডিকেলের একটা সম্পর্কে টপিক, আমি তখন লিখছি যে একটা যে ম্যাকুয়ারি ইউনিভার্সিটি মেডিকেল হসপিটাল কন্ডাক্টেড স্টাডি অ্যান্ড ফাউন্ড দ্যাট দিস, মানে একটা আমি কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচার দাঁড় করে রাখছি আগেই, শব্দগুলো কি থাকবে সেটা জানি। এখন যদি আমি বলতেছি যে একটা টপিকটা আসলে এরকম যে এখন এই ইন্টারনেট ব্যবহারের জন্য বা এরকম পারফরমেন্স, যে এমপ্লয়মেন্ট রেট বা ফ্যামিলি ইস্যু, যে বেশি মানে স্ট্রেসের জন্য, এটা একটা আমার টপিক আসছিল যে স্ট্রেস, এখন লাইফে অফিসে যদি বেশি স্ট্রেস থাকে সেটা দেখা যায় যে ফ্যামিলি লাইফে ইম্প্যাক্ট পড়ে, সোশ্যাল মানে ফ্যামিলি লাইফ কিভাবে। এখন আমি এটা তো ব্যাখ্যা দিলাম, তারপরে আমি আবার একটা দিলাম যে রিসার্চ, হ্যাঁ, a research has been conducted by Department of Sociology of Dhaka University, and found this, মানে কি পাইলো, ওই যে আমি যেটা বললাম যে যদি স্ট্রেস যদি কমানো হয় তাহলে দেখা যায় তার ফ্যামিলি লাইফে সমস্যা হয় না। আমি বললাম যে এটা আবার যদি দেখা যায় যাদের স্ট্রেস কম বা ফ্রিল্যান্স, তাদের পারফরমেন্স কিরকম হতে পারে, মানে আপনি একটা করবেন কি যে এক্সাম্পল সেট করে রাখবেন, যেটা কথা বলবেন আপনি, যে আর্গুমেন্টটা দিবেন 2টা বা 3টা, বেশি তো দরকার, 3টা আর্গুমেন্টে আবার এক্সাম্পল দিবেন, একটা স্ট্রাকচার যে কমপ্লেক্স, মানে আপনি যদি রাইটিং এ দেখবেন যে
নো স্পেলিং মিস্টেক, এটা এনশিওর করতে হবে। নো এক্সিড ওয়ার্ড লিমিট, ওয়ার্ড লিমিটটা আপনাকে ঠিক রাখতে হবে। যে প্রশ্নটা যে কয়টা অ্যান্সার করতে চাইবে অ্যাড্রেসিং 100%, যে কয়টা সেটাই আপনার লিখতে হবে। তারপরে হচ্ছে আপনার হাই রিস্ক ভোকাবুলারি থাকবে, 5-7টা শব্দ থাকবে। তারপরে হচ্ছে আপনার সেন্টেন্সের স্ট্রাকচার, আপনি অবশ্যই সেখানে 2টা কমপ্লেক্স সেন্টেন্স, 2টা কম্পাউন্ড সেন্টেন্স, এই যে আমি বলতেছি 2টাই যে হবে তা না, আবার 2-1টা সিম্পল সেন্টেন্স, মানে সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স, এই 3 ধরনের সেন্টেন্সের আপনার ওই লেখার মধ্যে থাকবে। এবং কোনো ধরনের মিস্টেক, গ্রামাটিক্যাল মিস্টেক থাকা যাবে না। তাহলে আপনার 7+8, যেন আমি 8 পেয়েছি, তাহলে সম্ভব। আবার আপনার যদি 6+ দরকার হয়, যাদের না আমার এত বেশি দরকার নাই, 8 দরকার নাই, তাহলে অনেক ক্ষেত্রে তারা টেমপ্লেটটা ব্যবহার করতে পারে। এটা যে দোষের কিছু নেই, কিন্তু টেমপ্লেট ব্যবহার করতে গিয়ে আবার যেন না হয়, যে যা চেয়েছে ওই যেটা বললাম অ্যাড্রেসিংটা, যে কোশ্চেন যদি 3টা বলে 3টা অ্যান্সার দিতে হবে। যদি বলে যে মেরিটস অর ডিমেরিটস, মেরিটস এন্ড ডিমেরিটস, তাই মেরিটস তো লিখতে হবে 2-3টা মেরিট। আবার কিছু আর্গুমেন্টিভ কোশ্চেন আছে, কোন পক্ষে বিপক্ষে, এগ্রি ডিসএগ্রি। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে করে কি এগ্রি না ডিসএগ্রি তার মানে পয়েন্টটা সে ক্লিয়ার করতে পারে না। এই জন্য ওইটা আবার ওই লেখার ক্ষেত্রে একই সিস্টেম, যে স্ট্রাকচার যেটা থাকবে, যে প্রথমে ইন্ট্রোডাকশন থাকবে। ইন্ট্রোডাকশন মানে যে টপিকটা বললো ওইটাই আসলে শুধু রিফ্রেশ করে লেখা। আর রিফ্রেশ মানে হচ্ছে যে আপনার ওই যে টপিকটা থাকলো ওইটাই লেখা, ওটা আবার পরে আমরা আলাপ করতে পারি, এখন এখানে আলাপ করার সুযোগ নেই আর কি। রিফ্রেশ করার টেকনিক আপনারা অনেকেই হয়তো জানেন, যেটা আমরা শুধু অ্যান্টোনিম সিনোনিম ব্যবহার করলে হবে না। হ্যাঁ, সেটা একটা অপশন, যে আমি শব্দটা ভোকাবুলারি চেঞ্জ করে দিলাম। তো সেখানে আরেকটা যেটা যে সেন্টেন্সের স্ট্রাকচার বা রিভার্স করে দেওয়া, ওখানে যেটা সাবজেক্ট ছিল এখানে ভার্ব, এটা এইভাবে। এখন আমার যদি ভোকাবুলারি না থাকে, তাহলে আমার যদি অ্যান্টোনিম সিনোনিম যদি না জানি, তাহলে তো ওখানে আর লিখতে পারতেছি না। আবার যদি কেউ দেখা যায় যে ওই প্রশ্ন যেটা আছে সেটাই হুবহু একটা অ্যাড্রেস করে দিল, এখানে নাম্বার কমে যাবে। মানে কোনো জিনিস হুবহু লেখা যাবে না, মানে কপি করা যাবে না। মানে ওই যে প্রশ্নে যা আছে ওইটা লিখে দিলাম হবে না, ওটা আপনি শব্দটা স্টুডেন্টের জায়গায় পিপলস লিখবেন। হ্যাঁ, এখন এরকম আর কি শব্দ সিনোনিম ব্যবহার করবেন। তাহলে যদি এই কয়টা জিনিস এনশিওর করা হয়, আমি মনে করি যে 7+ ইজিলি পাওয়া যাবে। নো গ্রামাটিক্যাল মিস্টেক, নো স্পেলিং মিস্টেক, 100% অ্যাড্রেসিং, আর হচ্ছে সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স সেন্টেন্সের একটা রেঞ্জ অফ সেন্টেন্স থাকবে, আর হচ্ছে সেখানে হাই রিস্ক ভোকাবুলারি থাকবে কয়েকটা শব্দ, 4 থেকে 5টা। তাহলেই দেখবেন যে আর যদি কোনো ভুল না থাকে তাহলে 7+ হয়ে যাবে ইনশাআল্লাহ। স্যার আপনার সাথে আপনাকে একটু অ্যাড করতে যাচ্ছিলাম, অনুমতি থাকলে। হ্যাঁ, আবার এটা হয় আমাদের ক্ষেত্রে, যেমন যে ওয়ার্ড লিমিট নিয়ে একটা আমাদের বিশাল একটা ঝামেলা থাকে। তো স্যারের সাথে আমি অ্যাড করি, সেটা হচ্ছে যে এই 250 বা যে ওয়ার্ড বলে এত লিমিটের মধ্যে লিখতে হবে বা 150-এর মধ্যে, তো এটা হচ্ছে যে আমাদের অনলাইনে কিন্তু পাওয়া যায় প্র্যাকটিক্যাল শিটটা কিরকম হবে, যে আমার আনসার শিটটা কিরকম হবে, আমি কোথায় লিখবো, এটা কিন্তু পাওয়া যায়, প্রিন্ট করে আমরা নিতে পারি। নিয়ে যার যেরকম হাতের লেখা, দেখা গেলো আমার কাছে 2 পেজও চলে যেতে পারে, আবার অনেকে 3 পেজও যাইতে পারে, আবার ডিপেন্ড করবে আসলে হাতের লেখার উপরে। তো এইভাবে যদি আমরা প্র্যাকটিস করি, সেটাও কিন্তু আমার একটা আইডিয়া হয়ে গেল যে 250 ওয়ার্ড আমার এর মধ্যেই হয়ে যাচ্ছে। বাট এই কটা পেজ, তাহলে আমার ওই টেনশন থাকে না যে আমি কতগুলো ওয়ার্ড লিখবো, আমার লিমিট হচ্ছে কিনা, এটসেট্রা এটসেট্রা। আর স্যার যেটা বললো যে অনেকে কিভাবে বুঝছে আমি জানি না, স্যার যে অ্যাড্রেসের কথা বললো, মানে প্রতিটা একটা লজিক্যাল ফলো থাকতে হবে। মানে প্রথমে আমি ভাওয়া গান দিয়ে শুরু করলাম, মাঝখানে আমি ডিজে সং বানাইলাম, শেষে যায় আমি পল্লী গীতে বললাম, কোনো লজিক নাই। স্যার যেরকম বললো পুরো আর্গুমেন্ট থাকতে হবে, একটার পর একটা মিল থাকতে হবে, আর ওই অ্যাড্রেসের কথা বলে উদাহরণ দিতে হবে, এক্সাম্পল সেট করতে হবে, মানে লজিক্যাল একটা ফলো থাকবে। প্রথম সেন্টেন্সটা টপিক সেন্টেন্স, ওই সেন্টেন্স যেটা থাকবে ওই বিষয়ে আবার সাপোর্টিং আইডিয়া গুলো থাকবে, কিন্তু সব বিষয় আমি এক জায়গায় করে দিলাম একটা প্যারাগ্রাফে, নট লাইক দ্যাট। মানে হচ্ছে যে স্ট্রাকচার হচ্ছে ইন্ট্রোডাকশন, ডেসক্রিপশন, কনক্লুশন, এই হচ্ছে কমন কনক্লুশন। এই জিনিসগুলো থাকতে হবে, একটা লজিক্যালি ফলো থাকতে হবে। অ্যাড্রেসিং মানে আমি মিন করছি যে যেটা চাইলো আর কি, তারা কি চেয়েছে, হ্যাঁ সেটা তো চাইলে সেটাই ওইটারই আর কি, ওই আর্গুমেন্টের সাপোর্ট দিবে আর কি। একটা বিষয় আছে সেই বিষয়ে সাপোর্ট দেওয়া। যেমন আপনি যে এটা রাইট রং স্যার একটা কথা বলছেন, এটা সত্য কথা, এটা তো খুঁজতে যাবে না যে আসলে ঢাকা ভার্সিটি রিসার্চ করছে কিনা, সাপোর্ট দিতে হবে। একটা কমপ্লেক্স সেন্টেন্স, এটা কমপ্লেক্স সেন্টেন্স, একটা সেন্টেন্সে দেখা যায় যে 20-30টা শব্দ ওইখানে চলে আসে, 30-35টা। তার 30টা শব্দ যদি এরকম 2টা এক্সাম্পল দিলেই তো আমার এখানে 100 শব্দ হয়ে যাচ্ছে। এটা একটা ঠিক, আমি সেটা অ্যাপ্লাই করছি আমার পরীক্ষায় আর কি। আর প্র্যাকটিস করতে হবে, আর লিখতে হবে, লিখতে হবে। আর যদি এখন আরেকটা সুবিধা, এখন তো আইএলটিএস এক্সামও তো কম্পিউটার বেস হয়ে গেছে, ঢাকায় মনে দেওয়া যায়,
কম্পিউটারে ওই শব্দ হাতে লিখতে হয় না আর কি। কম্পিউটার বেজ মানে ওই প্রশ্ন একই, খালি অ্যান্সার গুলা ওই কম্পিউটারে লেখা যায় আর কি, এরকম অপশন আছে। স্যার আমার একটা প্রশ্ন ছিল, জি সেটা হলো যে স্যার আমরা কি এই রাইটিং এর মধ্যে ফ্রেজ এন্ড ইডিয়মস এগুলা কি ইউজ করতে পারবো? যেমন ধরেন অ্যাট সিক্সেস এন্ড সেভেন্স, এটা অর্থ হলো এলোমেলো। তারপরে স্যার আছে যে টু স্পিল দ্য বিনস, এটা মানে হলো ফাঁস করে দেওয়া। এরকম টাইপের কোনো ফ্রেজ বা ইডিয়মস এগুলাকে আমরা অ্যাড করতে পারবো কিনা? না, এখানে কোনো নিষেধ নাই, তবে মানে ওটা আবার ইউজ করতে গিয়ে যে আবার মিস্টেক হয়ে যায় তাহলে আবার প্রবলেম। মানে এটা বলা নাই যে ইডিয়ম ফ্রেজ গুলা পারলে ভালো, এখানে কোনো অসুবিধা নেই কিছু, কিন্তু অনেকেই দেখা যায় যে ব্যবহার, বেশিরভাগই ব্যবহার করে না আর কি, করলে কোনো দোষের কিছু নাই, কিন্তু ভুল করা যাবে না। আচ্ছা স্যার, ঠিক স্যার আপনার সাথে একটু অ্যাড করি স্যার, ও যে বললো যে ফ্রেজ গুলা বললো এগুলা আসলে শোনো একাডেমিক রাইটিং স্টাইলে তো হয়, তোমরা এটা রিসার্চ কেবল করতেছো দেখতে পারবা রাইটিং এ কিন্তু সেম স্টাইলে চলে একাডেমিক রাইটিং। সো এখানে ইনফর্মাল অনেক কিছু আছে যেটা স্পিকিং ইউজ করতে পারো। স্যার যেমন বললো স্পিকিং টোটালি হচ্ছে ইনফর্মাল, ওখানে কোনো ইয়া নাই, ধরা বাঁধা নাই, বলতে পারলে হচ্ছে বলতে পারো, কিন্তু রাইটিং এ তো একটু ডিফারেন্ট। সো এই যে তুমি কোলিংস এর বইটা আছে ডাউনলোড করে নেবে, দেখবা কি কি ফ্রেজ গুলো ইউজ করা, যত উন্নত ওয়ার্ড ইউজ করে। স্যার যেমন বললো যে ইম্পর্টেন্ট আমি বলবো না, তাহলে কোনটা ইউজ করবো? স্পিকিং এর ক্ষেত্রে রাইটিং এর ক্ষেত্রে সেম কিছু বিষয় আছে যে ইউজগুলো ইউজ করা যাবে না, ভেরি ইনফর্মাল, এত ইনফর্মাল যে ওটা রাইটিং এ ইউজ হচ্ছে না। না, রাইটিং এ যেমন আমরা আই ওয়ানা, এই ওয়ানা টোয়ানা এগুলা কিছু লেখা যাবে না। এগুলা স্ল্যাং ইউজ করা যাবে না, স্ল্যাং ইউজ করা যাবে না, কন্ট্রাকশন ইউজ করা যাবে না, এগুলা মানে ইয়া করে লিখতে হবে আর কি, এগুলো খেয়াল রাখতে হবে, অ্যাভয়েড করতে হবে। তারপরে যে তোমরা ফেসবুক এর সাথে চ্যাটিং করো ইউ এই সেই করে ফাইন F9 দিয়ে দাও, নট লাইক দ্যাট। একাডেমিক রাইটিং ইজ সিরিয়াস, রাইটিং। আচ্ছা, জি স্যার। আমরা এরপরে রিডিং এ চলে যাই, তারপরে আমরা শেষে কয়েকটা প্রশ্ন নিব আর কি। তাহলে রাইটিং এ কোনো প্রশ্ন আছে আর পরে নেই নাকি? সময় আসলে 9টা পার হয়ে গেছে। আচ্ছা, তো এরপরে রিডিংটা আসলে অনেকের জন্য একটু সময় দেন স্যার, আপনাকে তো আর পাই না এই প্রথম অনুষ্ঠান, আপনাকে স্যার একটু সময় দেন আমাদের। না, আমি আসলে একটু অনুরোধ, সবার পক্ষ থেকে অনুরোধ স্যার, একটু সময় দেন স্যার। আপনার কথা সবাই শুনছে, কিন্তু এই প্রথম আপনি আসলেন রিসার্চ সোসাইটিতে। আমি আসি না আর কি, কারণ মিডিয়াতে একটু কম আসি, মানে কাজে বেশি। স্যার আপনি একটু সময় দেন স্যার একটু আমাদের আজকে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। এখন আমরা আসি যে রিডিংটা আসলে বলা যায় যে আমাদের সকলের জন্যই কঠিন আর কি, আবার কঠিন বলতে কোনো শব্দ নেই। হ্যাঁ, না এখন এখানে রিডিং এ আমি যেটা মনে করি যে এখানে যে 1 ঘন্টা সময়, তো 1 ঘন্টা সময় দেখা যায় প্রশ্নগুলো অ্যান্সার দেওয়া, আবার যাদের ভোকাবুলারি রেঞ্জ, যাদের ভালো ভোকাবুলারিটা, যাদের ভালো, যাদের কম্প্রিহেন্সিভ যে আইডিয়াটা যাদের ভালো হবে, কম্প্রিহেন্সিভ মানে হচ্ছে জিনিসটা বুঝে কুইক। এখানে আসলে কি, যেমন আমার ব্রেন দেখা যায় যে কাজ করতেছে একটু পরে, যাদের কুইক কাজ করে আর কি, তারাই দেখা যায় যে এখানে ভালো করতে পারে। এখানেও করতে হবে কি, যে প্রশ্ন যে 8টা বা 10 প্রকার যে টাইপ আছে, সেই টাইপগুলা ধরে, যেমন বিভিন্ন বইয়ে কিন্তু লেখা আছে, যেমন আমি যে সাইফুরসের যে রিডিং যে বই একটা আছে, এটা দেখা যায় প্রশ্ন ধরে ধরে তারা ব্যাখ্যা করছে। আমি এই বইটা বহুবার পড়ছিলাম, সাইফুরস রিডিং। আচ্ছা, এখন আসলে প্রবলেমটা আইডেন্টিফাই করতে হয়। আমরা আবার অনেক কি করি কি, যে শুধু প্রবলেম খালি মানে সলভ করতেছি, খালি প্র্যাকটিস করতেছি, প্র্যাকটিস খালি, মানে যে এখন ক্যামব্রিজের 1 to 12 13 সব শেষ, কলিন্স বই সব শেষ, এইটা করা যাবে না। বই এখন আর এখনকার সময় বইও দরকার নেই, এই এখনকার সময় কোনো বই দরকার নেই এই সেন্সে যে আপনার সবগুলো বিষয়ে যে ইউটিউবে দেখা যায় যে আপডেটেড ইভেন প্রশ্ন স্যাম্পল সহ বিভিন্ন চ্যানেল আছে। এখন চ্যানেলগুলো আইডেন্টিফাই করতে হবে কোন চ্যানেলগুলো আসলে ভালো, আপডেট পাওয়া যায় প্রশ্ন সহ। দেখা যায় অনেক সময় দেখা যায় কি, যে 2-1 ক্ষেত্রে দেখা যায় আফ্রিকাতে পরীক্ষাটা হয়েছে, এখানে বাংলাদেশে পরে হলে দেখা যায় অনেক সময় কমনও আসে কিছু টপিক, বিশেষ করে কিউ কার্ড কিন্তু কমন আসে অনেকে। রিডিং এর প্রশ্নগুলো দেখা যায় যে কমন আসবে না, তারপরে আসলে ওইখানে তারা বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি বলা থাকে। তো প্রশ্নগুলো ধরে ধরে আপনার দেখতে হবে যে আপনার কোন জায়গায় সমস্যাটা হচ্ছে, মানে আগে প্রবলেম আইডেন্টিফাই করতে, আগে স্ট্র্যাটেজি সেট করতে হবে বই পড়ে বা যেভাবে। এখন তো আসলে এই যতগুলো টাইপের প্রশ্ন এখন কি বলা সম্ভব, এটা আমি এখন বলতে পারবো না। আমরা জাস্ট মানে বেসিকটা আলাপ করছি, বললাম যেটা শুরুতেই, যে আমরা পরে এটা হয়তো ইন ডিটেইল আমরা আলাপ করতে পারবো। তো যেটা মানে মানে আসল কথা হচ্ছে যে আমরা প্রত্যেকটা প্রশ্নের টাইপ ধরে আমার একটা স্ট্র্যাটেজি সেট করতে হবে, মানে রিডিং এর কথা বলতেছি, যেটা
এটা দেখা যায় যে সবচেয়ে বড় কঠিন প্রশ্ন যেটা বলা হয় যে ইয়েস নো নট গিভেন একটা প্রশ্ন থাকে। ইয়েস নো নট গিভেন দেখা যায় যে যেই স্টেটমেন্টটা দেওয়া আছে সেটা ওখানে আছে কিনা, যদি ওটা তথ্য দেওয়া থাকে, যদি ভুল দেওয়া থাকে তাহলে এখানে নো বা ফলস, ট্রু ফলস। আর যদি দেখা যায় ওই সম্পর্কে কোনো কথাই নেই তাহলে নট গিভেন। অনেক সময় আমরা করি কি যে টাইমটা এই ইয়েস আর নো আর নট গিভেন খুঁজতেই দেখা যায় যে আমাদের সময়টা অনেক কিল করে ফেলি, সময় চলে যায়, পরে দেখা যায় আমরা প্রশ্ন আর অ্যান্সার করতে পারি না। এই জন্য আবার দেখা যায় এখানে যখন আমরা প্যারাগ্রাফ গুলো তিনটা প্যাসেজ থাকে, এই তিনটা প্যাসেজ পড়তে পড়তে অনেকে খালি পড়লে হবে না, পড়তে হবে স্ট্র্যাটেজিক ওয়েতে। যে যখন যেটা আমি প্রশ্ন পড়তেছি এখন কোন ইনফরমেশনটা কোন জায়গায় আছে ওটা কিন্তু প্রশ্নগুলো কিন্তু এইভাবে সিকোয়েন্সিয়ালি দেওয়া, পরে দেখা যায় কিছু জিনিস মার্ক করে রাখতে হয়। এটা এক একজনের এক এক স্ট্র্যাটেজি, যে কিছু শব্দ মার্ক করে। এখন ওই যেই একসাথে বা দুইটা প্রশ্ন, অনেকে বলে যে অ্যাটলিস্ট দুইটা প্রশ্ন অ্যান্সার একবারে খুঁজতে হয় আর কি। এটা পরে বলবো আর কি, আজকে বলা সম্ভব না। যে সেই আমি বলতেছি যে যেই প্রশ্নের টাইপ ধরে তার স্ট্র্যাটেজি সেট করে সেটা প্যাসেজটা পড়তে হবে। আর পড়ার ক্ষেত্রে এখানে আবার বলি যে ওই প্রশ্ন যেগুলো থাকে ট্রিকি, তো এখানে দেখা যায় যে অনেক সময় অ্যান্টোনিম সিনোনিম দিয়ে থাকে, মানে প্রশ্নটা আমরা বুঝতে পারি না। আগে প্রশ্নটা বুঝতে হবে যে আসলে কি চাচ্ছে। আমি প্রশ্নটা বুঝি তাহলে আমার এটা অ্যান্সারটা বের করা সহজ হবে। আবার যদি আমি তাড়াহুড়া করি যে না আবার সময় কম, এখন প্রশ্নটা খাই পড়লাম, আবার সাথে সাথে প্যাসেজে যাচ্ছি একবার, আবার ব্যাক করতেছি, আবার যাচ্ছি, আবার আসতেছি, তাহলে দেখা যায় এখানে টাইমটা আপনি ম্যানেজ করতে পারবেন না। 1 ঘন্টার ভিতরে 40টা প্রশ্ন অ্যান্সার দেওয়া কোয়াইট ডিফিকাল্ট হয়ে যাবে। মানে টাইমটা, মানে আপনি প্রশ্ন মানে পড়তেছেন মানে ফুল কনসেন্ট্রেশন, যে দুইটা প্রশ্ন অ্যান্সার খুঁজতেছেন, যে স্ট্র্যাটেজি যেটা আছে ওই প্রশ্নটা খোঁজার দেখবেন, এবং পড়ার সাথে সাথে একটু দুই একটা জায়গায় আশেপাশে কি আছে একটু মার্ক করে রাখা। হ্যাঁ, তাহলে দেখা যায় যে অনেক সময় কি হয় যে আবার পরের প্রশ্ন দেখা যায় অনেক সময় ওই জায়গা থেকে অ্যান্সারটা হয়। আর ইয়েস নো নট গিভেন প্রশ্নটা অনেক সময় শুরুতেও থাকতে পারে, পরেও থাকে আর কি। তাহলে বেসিক হচ্ছে এটা। এখানেও আবার কিছু প্রশ্ন আছে, এখানে ওই যে গেস এখানেও আছে। তারপরে গ্রামার বেস কিছু অ্যান্সার দেওয়া যায়। কিছু প্রশ্ন দেখবেন এমনি দেখা যায় ওটার উপর বেস করে অ্যান্সার দেওয়া যাচ্ছে, গ্রামার তারপরে দেওয়া বেসিক আর কি। এইটার উপর কিছু অ্যান্সার পাওয়া যাবে, তারপরে ক্রস চেক করার জন্য একটু পড়ে দিতে হবে আর কি। তাহলে আমার মনে হয় যে এটা সম্ভব। আবার প্র্যাকটিস করার সময় শুধু প্র্যাকটিস করা যাবে না, প্র্যাকটিস করার সময় কেন এটা অ্যান্সারটা এটা হলো না, মানে সব ব্যাকগ্রাউন্ডটা বা নিজের থেকে নিজের একটা মানে বইয়ে যা আছে বা ইউটিউব চ্যানেল যা বলতেছে যাই বলুক, মানে আমার পার্সোনাল একটা স্ট্র্যাটেজি থাকবে, আমার স্ট্র্যাটেজির সাথে আপনার মিলবে না। সেখানে গাইডলাইন দেওয়া আছে যে এই প্রশ্নটা এইভাবে আপনি করবেন। আপনি যখন সলভ করবেন দেখবেন যে এটা এরকম, আপনার স্টাইল আপনি সেট করে রাখবেন, আচ্ছা এটা এইভাবে সলভ হচ্ছে। কিন্তু শুধু আমরা অনেক অ্যান্সারটা দেখলাম, একটা কোনো রকম পড়লাম, সলভ করলাম, একটা এ বি সি একটা টিক দিয়ে দিলাম বা একটা লিখে ফেললাম, আবার পরে অ্যান্সারটা দেখলাম, দেখে আবার মিলাই দিলাম। কারণ এটা তো আমাদের ওই এমসিকিউ বা অন্য প্রশ্ন না, যে প্রশ্ন ব্যাংক আছে, এই ব্যাংকের ভিতরে আমার সব চলে আসবে। আগের দিনে যেমন ছিল যে 500 অবজেক্টিভ বা আমাদের সিলেবাসে এই বইটা আছে, এই সিলেবাসের ভিতরেই প্রশ্ন আসবে, এরকম তো না। এখানে হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং, মানে হচ্ছে এখানে আপনি পড়ে আপনাকে বুঝতে হবে, বুঝে এবং কোথায় ভুল হচ্ছে সেটা আইডেন্টিফাই করতে হবে। যদি আপনি আপনার স্ট্র্যাটেজিটা ফাইনাল করতে পারেন যে প্রশ্নের টাইপ অনুযায়ী, তাহলে আবার তখন একটা দুইটা পাঁচটা এইভাবে সলভ করে দেখবেন, তখন দেখবেন যে এই জিনিসগুলো হচ্ছে না। আর যদি দেখেন যে একই মিস্টেক, যে প্রশ্নটা টাইপটা ইয়েস নো নট গিভেন এটা ভুল হচ্ছে, ট্রু ফলস দ্য ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক হচ্ছে, শর্ট কোশ্চেনও থাকে সেটা হচ্ছে, সেটাও ওইভাবে তখন সলভ করতে করতে তখন দুই একটা প্র্যাকটিস করলেই বুঝতে পারবেন যে আপনার কোথায় ভুলটা হচ্ছে। আর ভোকাবুলারি এখানেও কাজে লাগবে, গ্রামারও এখানেও কাজে লাগবে। সব জায়গায় ভোকাবুলারি, গ্রামার এটা সব জায়গায় 4টা পার্টে এখানে কাজে লাগবে আর কি, যেই সেকশনগুলো আছে আর কি। আর মনে হয় যে আর কিছু বলতে চাই না আর কি এই রিডিং এর উপরে, কারণ স্পেসিফিক তো এখানে আসলে এক একটা প্রশ্নের যে স্ট্র্যাটেজি এক এক রকম। ওই আর লিসেনিং এর মতো একই, এখানে ওই যে অ্যান্সার যে ট্রান্সফারের সময় এখানে আমরা অনেক মিস্টেক করে ফেলি। দেখো যে আমি অ্যান্সারটা ঠিকমতো লিখলাম, এখানে দেখা যায় যে আমরা ঠিকমতো ট্রান্সফার করতে পারলাম না। এমন হয় যে স্পেলিং মিস্টেক হয়, তারপরে দেখা যায় যে ক্যাপিটাল লেটার স্মল লেটার এটা একটা সমস্যা হয়। তারপরে দেখা যায় যে ওয়ার্ড লিমিট এখানেও বলা থাকে যে 1 ওয়ার্ড 2 ওয়ার্ড ও 3 ওয়ার্ড, এটাও মিস্টেক হয়। আবার অনেক সময় ওই যে 19-এর অ্যান্সারটা 20-এ লিখে ফেললাম, লিখে আবার দেখা যায় মানে সিকোয়েন্স এক জায়গায় ব্রেক হলে দেখা সবগুলো ব্রেক হয়ে যায়, পরে দেখা যায় সময় নেই। এখানেও কোনো নেগেটিভ মার্কিং নাই, মানে যেটা সঠিক হলে সঠিক, মানে সবগুলো অ্যান্সার দিয়ে আসা বেটার, সব দিতে হবে আর কি, গেস করেও দিতে হবে। অনেক ক্ষেত্রে বলে যে সে
গেস করে দিয়ে আসছে, দেখা যায় 7+ পেয়ে গেছে। ক্লিয়ার কিনা? আর কোনো প্রশ্ন থাকে? ধন্যবাদ স্যার। আমার কাছে আপনি যেটা বললেন এটা আসলে যার বেশি ভোকাবুলারি, গ্রামার এবং হচ্ছে যে কম্প্রিহেনশন, মানে বোঝাটা অনেক ব্যাপার, যারা এদের খুব শক্ত তারাই ভালো করে। আমার সাথে এক চাইনিজ বান্ধবী আছে, ও হচ্ছে রিডিং এ 9 পাইছে, বাট স্পিকিং এ ভালো করে না, লিসেনিং ভালো করে না, কিন্তু ওর এত কম্প্রিহেনশন, মানে ইয়ার ক্ষেত্রে ওর ভোকাবুলারি অনেক ডেভেলপ, ঠিক আছে, ও গ্রামার বাজে এবং খুব গেস করতে পারে, ও 9 পাইছে। এরকম অনেকে আছে যে মানে এত কম্প্রিহেনশন দিয়েই বুঝে। আর রিডিং এ তো বিশাল একটা, স্যার যেটা বললো, খুবই প্রেসার থাকে টাইমের। 20 মিনিট একটা এত বড় প্যাসেজ, 13-14টা করে কোশ্চেন প্রতিটাতে। আবার লিসনিং এ 10 মিনিট সময় পাওয়া যায়, কিন্তু রিডিং এ কোনো সময় পাওয়া যায় না। মানে সবচেয়ে মানে প্রেসারটা থাকে এটা। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে মাথাটা ক্রাশ করে দেয় মাঝখানে দিয়ে। প্রথমে তো লিসনিং দিলে মাঝখানে দিয়ে দেয় রিডিং, মাথাটা ক্রাশ করে দিলে দেন হচ্ছে রাইটিং দিয়ে দেয়। তো আমার কাছে এই জিনিসগুলো মনে হয়েছে আর কি, তো এরকম হয়। ধন্যবাদ স্যার। আর শেখ সঞ্জনা, দেখো কার কোনো কোশ্চেন আছে কিনা। আচ্ছা, আমাদের কি আর কারো কোনো প্রশ্ন আছে? যদি প্রশ্ন থেকে থাকে আপনারা আনমিউট করে করতে পারেন। চ্যাট বক্সে আমি কোনো প্রশ্ন পাইনি। আচ্ছা, আমরা চ্যাট বক্সে হলো গিয়ে আমাদের অ্যাটেন্ডেন্স লিংক দিয়ে দিয়েছি, আপনারা সেই লিংকটি ফিল আপ করুন, আপনাদের নাম এবং অবশ্যই আপনাদের মেইল অ্যাড্রেসটা ঠিক মতো ফিল আপ করবেন। আমরা আপনাদেরকে সার্টিফিকেট দিব এই সেশন শেষে। স্যার আমার একটা স্যার কোশ্চেন ছিল স্যার, শেষ প্রশ্ন স্যার, লিসেনিং নিয়ে স্যার। স্যার শেষ প্রশ্ন হচ্ছে স্যার, লিসেনিং এ তো স্যার 4টা পার্ট থাকে, তো 4টা পার্টে অনেক সময় আমরা স্যার দেখি স্যার টেস্ট গুলো দিতে যে স্যার মানে 4টা পার্টে স্যার 4টে অ্যাকসেন্ট মানে ওরা মেইনটেইন করে আর কি, মানে ওটা আমেরিকান অ্যাকসেন্ট, কোনটা হচ্ছে নিউজিল্যান্ড অ্যাকসেন্ট, কোনটা হচ্ছে কানাডিয়ান অ্যাকসেন্ট। তো আমরা এক্স্যাক্টলি বুঝবো কিভাবে যে আমাদের লিসেনিং এর যখন প্রিপারেশন নিব তখন স্যার আমরা অ্যাকসেন্ট গুলোর দিকে কিভাবে নজর দেবো আর কি স্যার? একটা অ্যাকসেন্ট ঠিক আছে, কিন্তু আমরা 4টে অ্যাকসেন্ট কিভাবে স্যার মেইনটেইন করবো? আচ্ছা, থ্যাংক ইউ ফর ইওর কোশ্চেন। এখন এখানে যেটা আমি শুরুতে বলছিলাম, এর কেন দেয় আসলে এই যে আইএলস যে এক্সামটা, এটা কেন আসলে এই যে আমরা বিদেশে পড়তে যাই, দেখা যায় যে এটা কেন এই এয়ারপোর্ট থেকে নেমেই তো শুরু হয় কমিউনিকেশন। হ্যাঁ, এই এয়ারপোর্টে চেকিং, এটা তারপরে ইউনিভার্সিটি যায়, দেখা যায় কোথায় লাইব্রেরি, কোথায় কি, মানে একটা মানুষকে মানে বিদেশে যাওয়ার জন্য যেই যেই সেক্টরগুলোতে মানে কাজে লাগবে সব জিনিসগুলো এখানে নিয়ে আসে। এখন 4 ধরনের অ্যাসেন্ট কেন দেওয়া হয়? কারণ ওখানে তো মানুষ, বিভিন্ন ধরনের মানুষ আছে, যেন আমার অ্যাসেন্ট একরকম, আরেকজনের কথা আরেক রকম, এই জন্য তারা এমন ভাবে দেয় যে সবার বুঝতে পারবে, সেই মানে ভালো করবে। এখন এখানে আমি তো শুরুতেই বলছি যে অ্যাসেন্ট ডাজন্ট ম্যাটার, এখানে খেয়াল রাখতে হবে সাউন্ড, মানে 44 সাউন্ড, যে লিসেনিং এর সাউন্ডটা কি বলতেছে, এবং গেস। আবার ভোকাবুলারিটা আমার যদি এটা খেয়াল রাখবেন যে যে ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, যে মার্কেটিং এর স্টুডেন্ট, মার্কেটিং এর উপরে যদি লেকচার দেওয়া হয়, ও দেখা যায় যে শব্দ এখন ডিমান্ড কার্ভ, ডিমান্ডের পরে কার্ভ বলবে, আবার একটা কোলোকেশন, একটা শব্দ আছে কোলোকেশন, হ্যাঁ, ওই এটার পরে ওটা আসবে। হ্যাঁ, যেমন এখন আমাদের যদি ডিজাস্টার ম্যানেজমেন্ট, এখন আমরা ডিজাস্টার রিলেটেড, এই রিলেটেড যদি কোনো টপিক দেওয়া হয়, দেখা যায় এটা সহজেই গেস করা যায়, বোঝা যায়। এই জন্য ওই যে বললাম, যদি যার যে ব্যাকগ্রাউন্ড ওই সাবজেক্টের বাইরেও মানে ভোকাবুলারি রেঞ্জটাকে বাড়াইতে হবে, রেঞ্জটা বাড়াইলে আর সাউন্ড গুলাকে খেয়াল রাখতে হবে। আবার ওই যে কমন যে মিস্টেক গুলা যেটা বললাম, ওই শব্দগুলা বের করতে হবে। তাহলে হবে কি, তাহলে ওই যখন বলবে, আমি তো অ্যাসেন্ট কি আমি খেয়াল করতেছি, আমি শুধু সাউন্ডটা খেয়াল করতেছি এবং গেস করতেছি যে ওখানে কি কোনটা হতে পারে। আবার আমি যখন লিখতেছি ফাইনাল, তখন আবার গ্রামারটা ঠিক করে এস, ইএস, ইডি, আইএনজি এটা আমি ঠিক করে দিচ্ছি, তাহলে ভালো হয়ে যাবে। মানে অ্যাসেন্ট আমরা প্র্যাকটিস করার সুযোগ নেই তো। আর যখন আমরা প্র্যাকটিস করি তখন দেখা যায় যে আমরা ওই শুধু ইয়ার মধ্যে না থেকে, ওই কেমব্রিজের বইগুলোর মধ্যে না থেকে, আমরা ইউটিউবের বিভিন্ন চ্যানেল আছে, ওই চ্যানেলগুলো আমরা আরেকটা বলি যে এখন যে আইএলস এর বিকল্প হিসেবে অনেক এক্সাম আছে, এটাও আপনারা দেখতে পারেন। যেমন একটা পিটিই একটা এক্সাম আছে, পিটিই একাডেমিক, পিয়ারসন টেস্ট অফ ইংলিশ। এটাও বর্তমানে অনেক দেশে, মানে এটা অস্ট্রেলিয়া থেকে তারা তৈরি করছে, অস্ট্রেলিয়া, কানাডা, ইউএস, ইউরোপ অনেক দেশেই অ্যাকসেপ্টেড। তারপরে আবার কানাডা, তাদেরও আবার কিছু নিজস্ব, এই যে কোভিডের জন্য অনেকে আইএলস দিতে পারতেছে না, সেজন্য তাদের আবার একটা নিজস্ব একটা এক্সাম তারা বের করছে, বলতেছে যে আইএলস এর বিকল্প হিসেবে তারা ওটা বাসায় বসে পরীক্ষা দেওয়া যায়, দিয়ে তারা ওখানে যাবে,
যাওয়ার পরে যদি টেস্ট দরকার হয় তাহলে একটা টেস্ট দিবে। এই পরীক্ষাটাও আপনারা দেখতে পারেন। আর আইএলস যেটা, এটা কম্পিউটার বেস এখন আছে, যেটা শুরু একটু আগে বলছিলাম। কম্পিউটার বেস মানে আসলে কম্পিউটার দিয়ে অ্যাসেস করে না, এটা হচ্ছে মানে পরীক্ষাটা হয় জাস্ট রাইটিংটা এইখানে শুধু কম্পিউটারে হয়, আর অ্যাসেসমেন্টটা মানুষই করে। আর পিটি এক্সামটা কম্পিউটার বেস, কম্পিউটারই অ্যাসেস করে, এবং একদিনের ভিতরে রেজাল্ট পাওয়া যায়, একদিন 2 দিন বা 3 দিন। এটাও বেশ ভালো একটা এক্সাম, আপনারা দেখতে পারেন। আবার দেখবেন যে আপনার টার্গেটটা কোথায়, আসলে কোন ইউনিভার্সিটি যাইতে চান, কোন দেশে যাইতে চান, সেখানে ওটা অ্যাকসেপ্টেড কিনা সেটাও খেয়াল রাখতে হবে। এখন আমি যেই দেশে যেতে চাই, যে ইউনিভার্সিটি, ওখানে যদি ওই স্কোরটা যদি অ্যাকসেপ্টেড না হয়, আর আইএলসটা হচ্ছে এটা ইন্টারন্যাশনাল, এটা সব জায়গায় অ্যাকসেপ্টেড আর কি। এটা আর কোনো প্রশ্ন আছে কিনা? কারণ প্রশ্ন আসলে এখানে অনেক থাকবে, কারণ আমরা তো স্পেসিফিক যাইনি, কারণ এক একটা সেকশনে অনেকগুলা প্রশ্ন, অনেক প্রশ্ন হইতে পারে, আরো একরকম। এটা ওয়ার্কশপে দেখা যায় 3 দিন 4 দিনে দেখা যায়। এটা ক্রাশ যে প্রোগ্রাম গুলো হয়, ওগুলো দেখা যায় যে 5 দিন 7 দিনে ওরা শেষ করে সারাদিন লেকচার দেওয়ার পরে। আমি জাস্ট ওভারভিউ দিলাম। ইনশাআল্লাহ ভবিষ্যতে ডক্টর আব্দুল সাত্তার স্যারকে আবার নিয়ে আসবো ইনশাআল্লাহ, স্যার যখন সময় পাবে, তো আরো ডিটেইলস আলোচনা করা যাবে এই বিষয়ে, কোনো সমস্যা নাই। আর আমার লেভেল থেকে যতটুকু চেষ্টা করবো ইনশাআল্লাহ, আমাদের তো ইংলিশ কর্নার সবসময় পাশে আছে, আরো চেষ্টা করব যারা এই রিলেটেড, স্যার অনেক সময় ব্যস্ত থাকবে, আরো যারা এই রিলেটেড আছে, লন্ডনে একজন আছে, তাকেও নিয়ে আসার চেষ্টা করব। বিভিন্ন জায়গা থেকে আমি চেষ্টা করবো ইনগেজ করায় যেন ইমপ্রুভ হয়। আমার স্যার 6টা রিসার্চ প্রজেক্ট চলতেছে রিসার্চ সোসাইটি থেকে, তো স্টুডেন্টদের এখন সমস্যা কোথায়? একমাত্র ইংলিশ। কোথায়? তারা এখন সায়েন্টিফিক স্কিল গুলো ডেভেলপ হয়েছে ট্রেনিং এর মাধ্যমে, এখন পেপার লিখতে দিছি, অ্যানালাইসিস হয়ে যাচ্ছে, এখন লিখতে পারে না, একজনও লিখতে পারে না। সমস্যা কোথায়? ইংলিশে। কারণ এই ইংলিশটাতে জোর দিতে হবে। আমার অভিজ্ঞতার কথা যদি বলি, যে আমি বাংলাদেশে পড়াশোনা যখন করছি, ব্যাচেলর, মানে মনে হচ্ছে কি সুন্দর পড়াশোনা, মুখস্থ করছি, লিখছি, একবার খুব ভালো রেজাল্ট, ডিস্টিংশন পাইছি, হ্যাঁ, খুব ভালো রেজাল্ট। তারপরে যখন বিদেশে গেলাম, নেদারল্যান্ডসে, ওখানে যাই কিন্তু আমি কান্না করছি। কান্না করছি কি নিয়ে? রাইটিং নিয়ে। দেখি কি, ওখানে আমার যেদিন আমি প্রথম যাই, আমার প্রোগ্রাম ডাইরেক্টর বললেন যে তুমি কি প্লেগারিজম শব্দটা কি জানো কিনা? আমি যে না, জানি না, এটা কি। বলে দিল যে এরকম আমাদের যে অ্যাসাইনমেন্ট গুলা এখানে করা হবে, সেটা যখন সাবমিট করা হবে, এখানে সফটওয়্যার সেট করা আছে। সফটওয়্যার সেট করে মানে 20% এর বেশি হলেই সেটা সাবমিট হবে না, সেটা প্লেগারিজম অ্যাকসেপ্টেড না। এক ফার্স্ট ওয়ার্নিং, সেকেন্ড টাইম তুমি যদি এই কাজ করো, তাহলে তোমাকে ইউ হ্যাভ টু গো ব্যাক ইউর হোম। তো আল্লাহর অশেষ মেহেরবানি যে আমি কান্না করছি, কিন্তু আমি ওই 2011-তে গেছিলাম, তখন থেকে এখনো আমি কখনো আমার রাইটিং আমি প্লেগারিজম চেক করি না, কারণ আমি নিজে লিখি সব। তো এখানে আমাদের প্রবলেমটা কি? আমাদের প্রবলেম হচ্ছে আমরা আসলে ফ্রি হ্যান্ড রাইটিংটা আমাদের নেই, যেটা হয়তো যারা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে তাদের দেখলাম যে কিছু রাইটিং আছে। যেমন আমি যদি অস্ট্রেলিয়ার কথা বলি, যেমন এই যে স্কুলে কিভাবে শেখানো হয়, আমাদের মতো কিন্তু এইভাবে শেখার সিস্টেমটা ওদের ডিফারেন্ট। ওরা দেখা গেল যে উইকেন্ডে কোথায় গেল, ঘুরতে গেল, ওটার উপর একটা রিপোর্ট মানে সে নিজের মতো লিখবে। তারপরে এক জায়গায় ওদের নিয়মে হচ্ছে যে বাচ্চাদেরকে প্রতি সপ্তাহে মানে উইকেন্ডে এক জায়গায় নিয়ে যেতেই হবে, এখন পাশের পার্কে হোক বা অন্য কোথায় হোক, যেটা যাবে সেটার উপর একটা রিপোর্ট দিবে। তারপরে দেখা যায় যে আরো একজনের বার্থডে তারা সেলিব্রেট করে, হ্যাঁ, তাদেরকে ফিডব্যাক দেওয়া, তারপরে করা। এখন ফিডব্যাক দেওয়া, আমরা কিন্তু ফিডব্যাক দিতে জানি না, ওরা আবার নিজে লিখতে হবে, ফিডব্যাক দিতে হবে, একজনকে কিভাবে তাকে প্রশংসা করতে হবে, করতে হবে। মানে একটা জিনিস নিয়ে যাবে কোথায় ঘুরতে, দেখা যায় যে আমরা কি করি, আমরা যখন আমাদের স্টাডি ট্যুরে যে যাই, বেশিরভাগ কি আমাদের কি স্টাডি ট্যুর থাকে, আমাদের হচ্ছে কি প্লেজার ট্রিপ বলি আমরা। দেখা যায় আমরা যাই একটু, আমি নিজেও ইন্ডিয়াতে গেছিলাম আমাদের স্টাডি ট্যুর হিসেবে আর কি, এই ঘুরছি ফিরছি, খাইছি, শপিং করছি, মানে সুন্দর সুন্দর ছবি তুলছি, শেষ। কিন্তু ওদের হচ্ছে কি স্টাডি মানে ঘুরতে যাবে, হ্যাঁ, তারা এনজয় করবে, এবং সাথে সাথে ওটা এসে কি দেখলো, ওটার উপর কি আন্ডারস্ট্যান্ডিং, সেটার উপর একটা রিপোর্ট, ফ্রি হ্যান্ড রাইটিং। তো এই জন্য আর আমরা অ্যাসাইনমেন্ট, যারা সায়েন্সের যারা স্টুডেন্ট, যারা প্র্যাকটিক্যাল লিখতে হয়, ল্যাবরেটরি রিপোর্ট, আমরা করি কি একটা রিপোর্ট দেওয়া আছে, আমরা দেখে দেখে লিখি। ওখানকার সিস্টেম কি, যে আমাদেরকে একটা স্যাম্পল দেওয়া থাকে, ওই রিপোর্টটা আর কি, যে আমরা ল্যাবে যে কাজটা করলাম, স্যাম্পল দেওয়া আছে, ওইটাকে আমার নিজের ভাষায় নিজের ক্রিয়েটিভিটি শো করে আমাকে ওই 2-3 পৃষ্ঠার একটা রিপোর্ট লিখতে হবে, শেষ। তো আমার এই যে 2 বছরের প্র্যাকটিসে আমার এখন আর ফ্রি হ্যান্ড রাইটিং এখন লিখতে গেলেই দেখা যায় আর সমস্যা হয় না।
শুরুতে এটা সমস্যা হতো। এই জন্য যারা আসলে ফ্রি হ্যান্ড রাইটিং, এই যে কোনো একটা বিষয়ের উপর লেখা, কেউ যদি প্র্যাকটিস করে, জাস্ট বেশি দিন লাগবে না এটা প্র্যাকটিস করতে, জাস্ট যদি দেখা যায় 1 মাস কেউ যদি প্র্যাকটিস করে যে আমি প্রতিদিন একটা বিষয়ের উপরে আমি একটু লিখবো, ফ্রি হ্যান্ড রাইটিংটা আসে কিনা। তারপরে যে একাডেমিক, যেমন জালাল জানে যে চাইনিজ, জাপানিজ, কোরিয়ান অনেক প্রফেসর আছে যে ইংলিশে কথা বলতে পারতেছে না, কিন্তু তার যে রাইটিং আবার দেখা যায় গ্রামাটিক্যাল একবারে মিস্টেক ফ্রি, একবারে সুন্দর লেখা। কারণ ওই একাডেমিক বা সায়েন্টিফিক রাইটিং এর আবার একটা প্যাটার্ন আছে, ওইটা দেখা যায় ওই কিছু সেন্টেন্সের স্ট্রাকচার, ওই কিছু ভোকাবুলারি, কিছু শব্দ আছে, ওই শব্দগুলা দেখা যায় বারবার ইউজ হয়। দেখা যায় কেউ যদি একবার রপ্ত করতে পারে লেখাটা, তখন দেখা যায় তারা এটা লিখতেও সমস্যা হবে না। এই জন্য আমি রিকোয়েস্ট করবো আর কি, সবাইকে অ্যাডভাইসও দিতে যাচ্ছি যারা ছাত্র আছেন আর কি, আপনারা যে ফ্রি হ্যান্ড রাইটিং দেখা যাচ্ছে যে নিজের ভাষায় লেখেন, প্র্যাকটিক্যাল অ্যাসাইনমেন্ট দেওয়া আছে ওটা নিজের ভাষায় লেখেন, তারপর একটু গ্রামার চেক করেন, গ্রামার আবার দেখা যায় অনলাইনেও চেক করা যায় যে কোথায় ভুল হচ্ছে না হচ্ছে। এইভাবে যদি করা হয়, কারণ আমরা তো আসলে প্রেশার ছাড়া কিছু করি না। এখন আমাদের যদি, এখন আমরা একই মানুষ, দেশে তো ওইভাবেই লিখছি, অ্যাসাইনমেন্ট লিখছি, কিন্তু ওইখানে যায় যখন বলছে যে এইটা করলে তোমার দেশে চলে যেতে হবে, তখন কিন্তু আমরা নিজেরাই লেখা প্র্যাকটিস করছি। এখন 2 বছর প্র্যাকটিস করার পরে দেখা যায় কি আর কোনো সমস্যা নাই, এখন দেখা যায় লিখতে বসলে দেখা যায় যে লেখা কোনো ব্যাপারই না। অনুমতি দিয়ে শেয়ার করি স্যার, আপনি যেরকম বললেন তো আমিও কান্না করছি। আপনি তো আমার জানেন দেশে যে 6 পাইছি আইএলটিএস এর স্কোর কিছুই না, ওই যে টেমপ্লেট ইউজ করছি 6 বেশি পাওয়া যায় না। তো আসার পরে আমি যখন, ওই যে আপনি তো জানেন যে কেবিনে আমার পেপারে আছে, তো প্রথম যে প্রফেসরদের লিখে পাঠাইছি, পাঠানোর পরে ওই আমার লেখার উপরে ক্রেন চালাইছে পুরো। আমি এদেরকে অনেকবার বলছি, ক্রেন চালাইছে মানে পুরো কেটে দিছে। আমাকে বলছে যে পর্যন্ত গুড এনাফ না হবে আমি সাবমিট করব না। 2 মাস সময় দিল। এই 2টা মাস আমিও কান্নাকাটি করছি, সেম হয় বললাম যে আমাকে শিখতে হবে। আসার পরে আমি কলিন্সের রাইটিং বইটা যত আছে আমার ম্যাটেরিয়ালস আইএলটিএস এর বের করলাম, প্রিন্ট করে প্রতিদিন সকাল ল্যাবে যেতাম 8টায়, রাত 10টার দিকে আসতাম। এই 2টা মাস প্র্যাকটিস করে আবার রিরাইট করে পরে বলছে হ্যাঁ তুমি এখন সাবমিট করতে পারো। তো বাইরের সিস্টেম হচ্ছে এরকম যে কোনো সিস্টেম না যে লিখতে হবে লেখার মতো, আমরা করতে হচ্ছে পরিশ্রম করতে চাই না। আর আমাকে সব জায়গায় হচ্ছে যে বিভিন্ন জায়গায় যে একাডেমিক টক দিলাম চিটাগাং ইউনিভার্সিটিতে, সেম কোশ্চেন করে, ওই যে আপনি বললেন না প্লাজিয়ারিজমের ব্যাপারটা, আমাকে বলে যে আপনি কি সফটওয়্যার ইউজ করেন, আমি তো সফটওয়্যার ইউজ করি না। কেন, তাহলে কিভাবে হয়? কারণ আমি জানি যে কতটুকু আমি নিছি, সেটা তো আমি আমার নিজের মতো। এই জন্য আমার যারা আছে, যারা আমাদের সাথে কাজ করতেছে, স্যার যেটা বললো আমাদের একটু সময় দিতে হবে, আমরা সময় দিতে চাই না। সমস্যাটা আছে একটা জায়গায় স্যার, আমাদের মেধা আছে, সবই আছে, সময় দিতে চাই না। মানে পেপার পাবলিশ করবে সবাই, কিন্তু পাবলিশ করতে গেলে যে কাজ করতে হবে সেটা না। সবাই বিদেশে আসতে চায়, আইএলটিএস একটু ভালো করে দিতে হবে না, এটা করবে না, কষ্ট করতে কেউ রাজি না। আর আইএলটিএস এর টাইম দিতে হবে, আমাদের লেভেল। আমি মনে করি যে প্রথমে একটা অনলাইনও ফ্রি এক্সাম দেওয়া যায়, কিছু পরীক্ষা দিয়ে আগে নিজের পয়েন্টটা, স্ট্যান্ড পয়েন্টটা ঠিক করতে হবে। আসলে আমি কোন জায়গায় আছি, আমার কি পজিশন এখন 5-এ আছে নাকি 6-এ আছে নাকি 4-এ আছে, তারপরে সেখান থেকে আস্তে আস্তে ইমপ্রুভ করতে হবে। স্যাম্পলও পাওয়া যায় যে কোনটা, এই যে রাইটিং এর স্যাম্পল পাওয়া যায় যে এটা এরকম লিখলে 7 পাওয়া যাবে, এরকম লিখলে 8 পাওয়া যাবে, এরকম পাওয়া যায় আর কি। আর কোনো প্রশ্ন আছে কিনা? আমরা আর মনে হয় যে ভালো লাগছে যে সবাই, হ্যাঁ এই অনেক পার্টিসিপেন্ট এখন 70+ ছিল মনে হয়, এখন 55 দেখাচ্ছে। অনেকে তো নেটওয়ার্কের সমস্যা থাকে বা অন্যান্য, আবার ক্লাসও থাকে অনেকের, বিশ্ববিদ্যালয়ে তখন ক্লাস অনলাইনে এখন চলে গেছে। তো ইনশাআল্লাহ যেহেতু প্রথম দিন, এরপরে আরো হবে ইনশাআল্লাহ। আমাদের 150 সবসময় থাকে পার্টিসিপেন্ট একাডেমিটা হলে। মনে করি যে না আমাকে পারতেই হবে, আমার কথা হচ্ছে আমাকে পারতেই হবে, অন্যরা পারে আমি পারবো না কেন, এই যদি মোটিভেশন থাকে আমি বিলিভ করি যে এটা সম্ভব। আর শুধু পরীক্ষাটা দিতে হবে ওইভাবে আর কি, মানে আগে নিজের ইয়াটা প্রিপারেশন নিয়ে, ওই যেভাবে বললাম যে স্টেপ বাই স্টেপ, মানে সরাসরি বারবার পরীক্ষা দিয়ে দেখা যায় যে টাকা নষ্ট করা যাবে না। জালালও আমার কথা মনে আছে মনে, হ্যাঁ পরীক্ষার ব্যাপারে কি? জি স্যার, আমি প্রথম আন্দাজে পরীক্ষা দিয়ে আমার জীবনে সবচেয়ে বড় মিস্টেক, আমি জমি বিক্রি করে পরীক্ষা দিছিলাম, প্রথম ব্যর্থ হইলাম, পরে তো আবার পরে সময় নিয়ে পরীক্ষা দিলাম, যাক ভালো হয়েছে। পরে ওকে যে বলছিলাম, ও বলছে না মনে পরীক্ষা দিলেই মনে হয়ে যাবে, আমি বলছিলাম যে একটা ইয়া করার জন্য টেস্ট। না, আমাকে কেউ মিসগাইড করছিল, সাইপ্রাসের একজন মিসগাইড করছিল, বলছে যে তুমি না এটা এরকম হয় তোমার আটকানোর জন্য, কিন্তু স্যার বলছিল যে না তুমি দাও। তো পরে আমি স্যারের কথা শুনে নাই, মিসগাইড হয়ে আমি পরীক্ষাটা দিছি। পরে আমি বুঝতে পারছি যে না, পরে আবার আমি বসলাম যে আমার কোথায় সমস্যা। আমার ভোকাবুলারি সমস্যা ছিল, স্যার যেটা বললো, প্লাস গ্রামারের সমস্যা ছিল। আমি আবার 6টা মাস পুরো শরীরের উপরে ক্রেন চালাইছি, পরে আমি একটা লেভেলে গেছি, তখন বুঝছি যে না ঠিক আছে, ইটস ফাইন। আমি যেটা করছিলাম, ঢাকায় ছিলাম, যে বিভিন্ন ফ্রি যে সেমিনার ওয়ার্কশপ ইংলিশের উপরে
অনেক জায়গায় সাইফোর্স থেকে শুরু করে অনেক জায়গায় গেছি, FM মেথড, এমনি ফ্রি, মানে ফ্রাইডেতে হয়তো বেশিরভাগ ক্ষেত্রে যাইতাম, কারণ কোচিং এ গেলেই যে আমাকে কোচিং করতে হবে তা তো না, ওইসব যেতাম, দেখতাম যে এখানে আমার কথা হচ্ছে যে আমার যে জায়গায় রিসোর্স আছে আমি সব জায়গায় যাব, যেটা আমার জন্য ভালো সেটা আমি নিব, খারাপটা নিব না, তাহলেই হলো। কারণ আমার তো পার্সোনাল একটা অ্যাসেসমেন্ট আছে, তাহলেই সম্ভব। গাইডলাইনটা ও যেটা বলছো মিসগাইডেড হয়েছে যে না এটা করলে মানে এরকম হবে, সেটা না। ঠিক আছে, আর কার কোনো প্রশ্ন না থাকলে স্যার অনুমতি দিলে শেষ হচ্ছে যে শেষ সমাপনী শেষ করে দিত আর কি আজকে। আশা করছি আর কারো কোনো প্রশ্ন নেই। আমাদের আব্দুল সাত্তার স্যারকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের সাথে এত ইনফরমেটিভ একটা আলোচনা করলেন। আমি আসলে খুবই কৃতজ্ঞ আমার জায়গা থেকে। তো আমি স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আপনি আপনার মূল্যবান সময় থেকে কিছু সময় আমাদের জন্য বের করেছেন। আর সেই সাথে অবশ্যই আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের অ্যাডভাইজার দেবেন্দু বিশ্বাস স্যারকে, এবং সেই সাথে আমাদের সাথে আজকে জয়েন করেছেন আব্দুর রহিম স্যার, এবং অবশ্যই জালালউদ্দিন ভাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আপনারা এত সুন্দর একটি সেশন আয়োজন করেছেন আমাদের জন্য। আসলে আমাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আপনাদের এই মূল্যবান বক্তব্যগুলোর জন্য আসলে আমরা সত্যিই কৃতজ্ঞ। এবং এখন পর্যন্ত আমি দেখছি যে অনেকেই আমাদের সাথে আছেন, এবং যারা আমাদের সাথে পার্টিসিপেট করেছিলেন এর আগে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। কারণ এই যে বিপুল পরিমাণ পার্টিসিপেশন দেখেই বোঝা যাচ্ছে যে আপনারা কতটা এনথুজিয়াস্ট, আপনারা ইংলিশ শিখতে আর কি কতটা আগ্রহী, আপনাদের পার্টিসিপেশন দেখেই বোঝা যাচ্ছে। আমাদের রিসার্চ সোসাইটি উচ্চশিক্ষার জন্য সব ধরনের হেল্প করে থাকছে, এবং সেটাও আর কি কোনো ধরনের আর্থিক লেনদেন ছাড়া। আমরা আমাদের রিসার্চ সোসাইটির পেজে এবং গ্রুপে, আমাদের ইউটিউব চ্যানেল আছে, আপনারা সেখানে অ্যাড হয়ে নেবেন। সেখানে আমরা সবসময় ইনফরমেটিভ বিভিন্ন বিষয় পোস্ট করে থাকি, এবং জালাল ভাই অনেক ধরনের কোর্স করাচ্ছেন আমাদেরকে, SPSS থেকে শুরু করে পাইথন। এবং আপনারা যখন আমাদের ইউটিউব চ্যানেলগুলো ঘুরবেন দেখবেন যে ওখানে কত ইনফরমেটিভ পোস্ট আছে, ভিডিও আছে। এছাড়া আপনারা যদি কোনো ধরনের সমস্যা ফেস করেন, আমাদের এই অর্গানাইজেশনের ভলেন্টিয়াররা আছে, সবসময় আপনাদেরকে হেল্প করবে। আপনাদের শুধু একটু নক দিতে হবে, এবং আশা করব আপনারা আমাদের এই ফেসবুকে যে পেজ আছে এবং গ্রুপ আছে সেখানে লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আপনাদের সমস্যা জানাবেন, আপনাদের ইমপ্রুভমেন্ট হলে সেটাও জানাবেন। আমরা আমাদের থেকে সর্বাত্মক চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার জন্য এবং ফিডব্যাক দেওয়ার জন্য। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জালাল ভাই, আপনি যদি কিছু বলতে চান তাহলে বলতে পারেন। আমরা তাহলে আজকে এখানে শেষ করছি। জি, ধন্যবাদ সঞ্জনা। আর আমি আসলে চিরকৃতজ্ঞ আমার অভিভাবক ডক্টর আব্দুল সাত্তার স্যার এবং আমার প্রিয় শিক্ষক এবং ডক্টর আব্দুর রহিম স্যার। আসলে আমি বিশ্বাসই করতে পারিনি স্যার আজকে আসবে। তো যাই হোক, স্যারকে অনেক ধন্যবাদ, ডক্টর দেবেন্দু বিশ্বাস স্যারকেও ধন্যবাদ। ডক্টর দেবেন্দু বিশ্বাস স্যার মানে অনেক ভালো মানুষ, কি বলবো, প্রথম থেকে সে নিজেই বললো প্রথম দিকে এসে, মানে সে আমার যত পার্টিসিপেন্ট আছে তার মধ্যে সবচেয়ে অ্যাক্টিভ হচ্ছে স্যার। এবং আমার মনে আছে স্টাডি যখন আমি ট্রেনিং দিছি সব প্র্যাকটিক্যাল ছিল, কারণ আমি দেশে থাকতে তো থিওরি শিখছিলাম। তো উনি হচ্ছে প্রতিটা অ্যাসাইনমেন্ট দিছে, কেউ দেয়নি, একমাত্র ডক্টর দেবেন্দু বিশ্বাস স্যার ছিল যে উনি প্রতিটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিছে, আমার খুব মনে পড়ে। এবং স্যার হচ্ছে যে মানে খুবই ইন্টারঅ্যাক্টিভ, আমাদের সাথে মিশে এবং শিখে এবং আমাদের সবসময় পাশে ছিল। তারপর আমাদের জুম আইডি থেকে শুরু করে সবসময় সর্বাত্মক সহযোগিতা করছে, এই জন্য সবাইকে ধন্যবাদ। আর আমাদের রিসার্চ সোসাইটি যারা মেম্বার আছে, বিশেষ করে আমার সাথে যারা টিম আছে, সবাই অনেক ডেডিকেটিভ। সবাই চায়, আমি চাই, আমার স্বপ্ন হচ্ছে বাংলাদেশ এক সময়, হ্যাঁ এখন নাই, কেউ না কেউ দায়িত্ব নিতে হবে। আমরা যদি এভাবে বলতে থাকি আমাদের রিসার্চ নাই, এটা নাই, সেটা নাই, কিন্তু আমার অনেক কিছু আছে, আমাদের এই মেধাগুলোকে কাজে লাগাইতে হবে। ডক্টর আব্দুল সাত্তার স্যারের মতো আরো অনেক মেধাবী আছে, সায়েন্টিস্ট আছে, তাদেরকে আমাদের কাজে লাগাইতে হবে। রিসার্চ গুলো কোথায়? তো আমি চেষ্টা করতেছি রিসার্চ সোসাইটির মাধ্যমে আমাদের যে রিসার্চ গুলো সেগুলো নিয়ে আসার চেষ্টা করতেছি, এবং স্বপ্ন দেখি বাংলাদেশে একসময় চেঞ্জ হবে। এই রিসার্চ সোসাইটি যারা আজকে শিখতেছে এর মাধ্যমেই একসময় চেঞ্জ হবে, বাংলাদেশে গবেষণা হবে, আমাদের বাংলাদেশ বিশ্ববিদ্যালয় অনেক এগিয়ে যাবে, এবং সোনার বাংলাদেশ, সোনার মতো আবার আমরা স্বপ্ন দেখবো, ভালো কিছু করবো ইনশাআল্লাহ। ডক্টর আব্দুল সাত্তার স্যার, আপনি যদি অনুমতি দেন তাহলে স্যার আমরা আজকে এখানে সমাপ্ত ঘোষণা করতে। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। মানে সবার জীবন সুন্দর হোক, সফল হোক, এবং এই রিসার্চ সোসাইটির যে ইংলিশ কর্নার এগিয়ে যাক, এবং সবার যেন উপকারে আসে, এবং সবাই ইংলিশ ভালো মতো শিখে, যার যে মনের মানে আকাঙ্ক্ষা, ইচ্ছা আকাঙ্ক্ষা, বিদেশ যাওয়ার স্বপ্ন বা সায়েন্টিস্ট হওয়ার স্বপ্ন বা রিসার্চ পেপার লেখার স্বপ্ন, সবকিছু যেন পূরণ হয়, এই আশা ব্যক্ত করছি, এবং একই সাথে আমিও বিদায় নিচ্ছি আর কি। ধন্যবাদ সবাইকে। জি স্যার, আসসালামু আলাইকুম।